প্রবল বৃষ্টি। মেঘের পৈশাচিক গর্জনে রাতের শহরটা কেঁপে উঠছে। আকাশ চিরে দিনের আলো ফুটে আবার নিকষ অন্ধকারে ডুবে যাচ্ছে। বৃষ্টির টালমাটাল বেগতিক শব্দের ভেতর রুমের দরজায় কে ধাক্কা দিচ্ছে পূর্ণতার জানা নেই। বুকের ভেতর প্রচণ্ড ভয়ের স্তূপ জমা হয়েছে। হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে ছুটছে। পূর্ণতা ফ্লোরে পা ফেলে ধীরগতিতে দরজার দিকে এগুতেই দেখে হঠাৎ শব্দটা থেমে গেল। পূর্ণতা বড় একটা ঢোক গিলে দরজা খুলতেই দেখল নুরানি। পূর্ণতা নুরানির দিকে আপাদমস্তক তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, তুই এভাবে দরজা ধাক্কাচ্ছিলি? রাত কয়টা বাজে দেখেছিস? এভাবে কেউ ধাপুস ধুপুস করে দরজা ধাক্কায়? নুরানি ভয়জড়িত কণ্ঠে কিছু বলতে যেয়ে হঠাৎ পূর্ণতাকে জাপটে ধরল। পূর্ণতা নুরানিকে নিয়ে বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না। ওর হাবভাব স্বাভাবিক লাগছে না। কিছু তো হয়েছে, কিছু তো নির্ঘাত হয়েছে। পূর্ণতা ওর পিঠে হাত রেখে ওকে আশ্বস্ত করে নম্র কণ্ঠে বলল, কি হয়েছে? ভয় পেয়েছিস? আমাকে বলবি না? নুরানি, আমার দিকে তাকিয়ে বলতো কি হয়েছে? নুরানি জাপটে ধরেই বলল, আপা, বাসায় কে জানি ছিল। পূর্ণতা চরম আশ্চর্য হয়ে গেল। নুরানি ছাড়া ফ্ল্যাটে কেউ নেই। খোদেজা একটা সিজারের কেস হ্যান্ডেলের জন্য হাসপাতালে, আর কবির ভোরের দিকে বাসায় ফিরবে। পূর্ণতা গলায় ঢোক ফেলে নুরানিকে ছেড়ে দিয়ে বলল, কখন টের পেয়েছিস? মেইন ডোর কি লক করা না? আপা, বিশ্বাস করো, খালাম্মা যেমনে দরজা লাগায় আমিও অমনিই লাগাইছি। ওই গোল জিনিসটা মোচড় মাইরা মাঝখানে টিপ মাইরা দিছি। তাহলে ঘটনা কি? আপা, তুমি যখন দরজা চাপাইয়া ঘুমাই গেছো, আমিও তোমারে দীক্ষা দরজা চাপাইয়া শুয়া পড়ছি। পরে খট কইরা কেমন জানি একটা শব্দ হইল। আমি লগে লগে দেখি দরজার নিচ দিয়া কারো ছায়া গেল। এরপর কি হলো? এরপরে দরজা খুইলা দেখি সব অন্ধকার, লাইটও নাই যে পরিষ্কার দেখা যাইব। আমি সাহস কইরা তোমার রুমের দিকে যাইতেই ওই খটকরণের শব্দটা আবার হইল। আমি তাড়াতাড়ি লাইট জ্বালায়া দেখি কেউ নাই। কিন্তু আপা, আমি শিওর দিতাছি কেউ ছিল। শোন, সন্ধ্যার পর কোনো ভূতের সিনেমা দেখবি না। তোকে যদি ওই ইনসিডিয়াস টাইপের মুভি দেখতে দেখি তাহলে খবর আছে। চুপচাপ রুমে যা। নুরানিকে চুপচাপ ঘুমাতে যেতে বলল পূর্ণতা। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে সে মেইন ডোরের কাছে চেক করে এলো। দরজা আগের মতোই লক দেখে রুমে এসে শুয়ে পড়ল। পূর্ণতার চোখে ঘুম নেই। নুরানির ভয়ার্ত চেহারা দেখে তার ঘুমটা পালিয়ে গেছে। নুরানি গ্রামের মেয়ে হলেও ওর বুকে প্রচুর সাহস। জিনভূত দ্বারা ভয় না পেলেও পুরুষ জাতির উপর ওর যথেষ্ট ভয় আছে। কুরআনের দোয়া দুরুদ দ্বারা জিনদের তাড়ানো সম্ভব হলেও পুরুষের হিংস্র কবল থেকে বাঁচা যায় না। হঠাৎ পূর্ণতার খেয়াল হলো রাজীব যেদিন অশ্লীল কাজটা করল, সেদিন পূর্ণতা হতবুদ্ধির মতো এক পর্যায়ে রুমের দরজা বন্ধ করেছিল। কিন্তু অলৌকিক হোক অথবা লৌকিক কারবার, পূর্ব সেই নবের দরজা খুলে ভেতরে ঢুকেছিল। তাহলে কি নুরানি সত্য বলছিল? পূর্বের পদপ্রার্থীর নিউজ শোনার পর থেকে বামপন্থীর কিছু লোক মাথাচাড়া দিয়ে উঠেছে। নানা মুখরোচক বার্তা প্রতিদিন ফলাও করে সংবাদ মাধ্যমে ছড়াচ্ছে। ডানপন্থী হিসেবে পূর্বের নির্বাচনে দাঁড়ানোটা নাকি হাস্যকর ব্যাপার। দল ঠিকমতো যোগ্য ব্যক্তিকে জনগণের জন্য দাঁড় করায়নি, এমন নানা কথা তারা সুচারুরূপে ব্যক্ত করছে। কিন্তু জনগণের উপর সম্পূর্ণ আস্থা রেখে পূর্ব বলে দিয়েছে, সময় নিশ্চয়ই যোগ্য জবাব দেবে। এখন কোনরূপ হিতকর আলোচনা, হিংসাত্মক কথা ও ঠাট্টা মশকরার জবাবদিহি পূর্ব দেওয়াটা পছন্দ করে না। তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, এবং এমনটা ভেবে সে দেদারসে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইমতিয়াজ উদ্দিন পার্টির কিছু লোককে আগেও যেমন সাহায্য করেছে এখনও সে করছে। গোল টেবিলে বসা সেই তিনজন ব্যক্তিবর্গ মাসুদ আলমগীর, সাইফুল খন্দকার ও বাশার মল্লিক এখনও ইমতিয়াজকে আশ্বাস দিয়েই যাচ্ছে, ভোট যেহেতু এখনও হয়নি, কাজেই পূর্বকে রাস্তা থেকে চুপ করে সরিয়ে ফেলার পরিকল্পনা করা যাবে। ইমতিয়াজ উদ্দিন এবার যেন মরিয়া হয়ে উঠেছেন পূর্বকে রাস্তা থেকে সরানোর জন্য। এদিকে পূর্ব জানেও না নিজ পার্টির কিছু লোকই ওর ভয়ঙ্কর শত্রু হয়ে গেছে, যারা এই মুহূর্তে স্বার্থের জন্য বৃষ্টির নীল নকশা সাজিয়ে ফেলেছে।
ভোর 4:30টায় ঘুম ঠেলে ওঠে পূর্ব। বাইরে দৌড়াতে বেরিয়ে যায় সে। শ্রেয়ার কবরটা দেখে সে মসজিদে নামাজ পড়ে আবার বাসায় ফেরে। কোনো রকমে নাস্তাটা সেরে সকাল 7টার দিকে পার্টির কাজে বেরোয়। দলবল নিয়ে এলাকার সমস্যাগুলো মস্তিষ্কে নোট করে রাখে, না হয় তৎক্ষণাৎ সমাধান করে আসে। নিজের প্রতি অযত্ন, খাবারের প্রতি অনীহা, কাজের প্রতি কর্মঠ হতে গিয়ে পূর্ব নিজের শরীরে অতিমাত্রায় ধকল দিচ্ছে। নিজেকে যতক্ষণ কাজের মাঝে রাখে ততক্ষণই পূর্ণতার চিন্তা কিছুটা ভুলে থাকে। কিন্তু দিন শেষে যে মানসিক কষ্টটা ভোগ করে সেখান থেকে কোনোভাবেই রেহাই পায় না সে। রাতগুলো নির্ঘুমে কাটাতে গিয়ে এখন বাধ্য হয়ে ট্যাবলেট গিলে ঘুমাতে হচ্ছে। মাথার যন্ত্রণায় সারা রাত সে ছটফট করে, ঘুমাতে পারে না। চুল আঁকড়ে বিছানায় শক্ত হয়ে বসে থাকে। আগের তুলনায় মাথা ব্যথাটা কয়েক গুণ বেড়ে গেছে ওর। এখন আর সহ্য করতে না পেরে ঘন্টার পর ঘন্টা শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে থাকে। বাবার ব্যবসাটা আবার চাঙা হয়ে গেছে, কিন্তু চাচারা কেউ সাহস করে ইন্ডাস্ট্রিজ সামলানোর দায়িত্ব চাইতে পারে না। ব্যবসা যেভাবে ডাউন করে দিয়েছিল, এরপর থেকে গুমড়ে গিয়ে চাচারা সিদ্ধান্ত নিয়েছে তারা গ্রামের ভিটে বাড়িতে বাকি দিন কাটাবে। মুসা ওয়াসিফ অর্থাৎ পূর্বের দাদার কাছে তারা ফিরে যাবে। পুরো ওয়াসিফ ভিলায় এখন শুধু পলাশ ওয়াসিফ ও আয়শা থাকে। তাদের দেখভালের জন্য চাকরদের জায়গা দেওয়া হয়েছে। পূর্ব বাইরের কাজে সামলে বাড়িতে ফিরলেও নিজের শূন্য রুমটার জন্য এখনও আশা রাখে। পূর্ণতা হুট করে ওকে চমকে দিয়ে এই রুমটায় আবার চলে আসবে। হয়তো অধিকার নিয়ে গম গম গলায় বলবে, কমরেড সাহেব, আমি আপনাকে খুন করব। আপনি আমাকে এতদিন স্মরণ না করে যেই পাপ করেছেন সেটার জন্য আপনার মৃত্যুদণ্ড কার্যকর। কিন্তু আপনাকে ছাড়া তো আমার থাকা অসম্ভব। তাই যোগ্য শাস্তিরূপে আপনাকে যতদিন আমার সঙ্গে থাকতে বলবো ততদিন আপনি থাকবেন। নো পার্টি, নো কাজ। পাঞ্জাবি খুলে আমার শয়ন জায়গাটা রেডি করুন। পূর্ব কথাগুলো ভেবে হেসে দেয়। যদি পূর্ণতা আরেকটু জিদ দেখিয়ে চলে আসতো। এই জিদটা যখন সব জায়গায় খাটাচ্ছে, পূর্বের ব্যাপারে খাটালে কি হতো? পূর্ব রুমে ঢুকে 2 হাতে পাঞ্জাবিটা খুলে বেডের উপর রাখল। আয়নার সামনে দাঁড়িয়ে পকেট থেকে ওয়ালেট, মোবাইল ও ব্লুটুথ বের করে রাখতেই আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি আমার কাছে একবার আসলে আমি কি ফিরিয়ে দিতাম? কখনোই দিতাম না। তুমি আব্বু আম্মুর সাথে দেখা করে গেলে, কিন্তু আমার জন্য অপেক্ষা করলে না। কেন করলে না? কম ভালোবাসা দিয়েছিলাম? আমার ব্যস্ত সময় থেকে কি সত্যি তোমার জন্য সময় বের করিনি? রাতটুকু তো তোমার জন্যই ছিল। যত সমস্যাই হোক আমি তোমার কাছে ফিরতাম। আমার তো খারাপ লাগে, কারোর কাছে কিচ্ছু প্রকাশ করতে পারি না। এই যে মাথা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছি, সেটাও কাউকে বলতে পারছি না। তুমি থাকলে কি আমার এই যন্ত্রণাটা হতো? আয়নায় তাকিয়ে পূর্ব দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বাম হাতের কবজি থেকে ঘড়ি খুলে রাখল। গত কয়েকটা দিন থেকে শরীর কেমন ঝিমঝিম করছে। ইদানিং কাজেও সে ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। ডাক্তারের দীর্ঘ চিকিৎসার পর আয়শা আগের তুলনায় সুস্থ বলে নিজেই ছেলেকে দেখতে এলেন। রুমে ঢুকে দেখেন পূর্ব ক্লোজেট খুলে টি শার্ট ট্রাউজার বের করছে। রুমের অবস্থা আজও এলোমেলো। চোখ ফিরিয়ে তিনি ছেলের কাছে গেলেন। পেছন থেকে পূর্বের উন্মুক্ত পিঠে হাত রেখে শিউরে উঠলে তাড়াতাড়ি পূর্বকে নিজের দিকে ফিরিয়ে কপালে হাত রেখে বললেন, এত বছর পর তো জ্বর এলো কি করে? পূর্ব ভাবলেশীন সুরে বলল, কিছুই হয়নি। খেয়েছো তুমি? আব্বু কি ঘুম নাকি জেগে আছে? আয়শা হকচকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করলেন, তুই কি এখন নিজেকে মেরে ফেলতে চাচ্ছিস? কি শুরু করলি? শেষবার কবে জ্বর হয়েছিল সেটাও আমি ভুলে গেছি। এদিকে আজ তোর শরীর পড়ছে। বাবা আমার, একটু কথা শোন। জ্বর নিয়ে হেলাফেলা করিস না। কত বছর পর অসুখ এসেছে, এটা ভালো লক্ষণ না বাবা। এখন যদি যত্ন না করি তুই বাঁচবি কি করে? পূর্ব মায়ের কথা শুনে চোখ দুটো সরু করে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো এই সামান্য আঘাতে মরব না আম্মু। মরণ এত সোজা না। যদি সোজা হতো তাহলে আমাকে জীবিত দেখতে পেতে না। এই সুযোগে আল্লাহ যদি আমার মৃত্যু কবুল করেন,
আলহামদুলিল্লাহ, খুশি হব। এক মুহূর্ত দাঁড়ালো না পূর্ব। সেই উত্তপ্ত শরীরে সে ওয়াশরুমে ঢুকে গেল। আয়শার নির্বাক চাহনিতে ছেলের অবস্থা দেখে প্রচণ্ডরূপে কষ্ট পেলেন। ছলছল করে উঠল ওনার চোখ। ওনার ছেলে হয়তো মরে যাওয়ার ব্রত হিসেবে আজ বহু বছর পর অসুখ ডেকেছে। বৃষ্টিতে ভিজলেও যার জ্বর আসতো না, মৌসুম পাল্টালে সর্দি কাশি হতো না, বড় ধরনের অসুখ বাঁধাতো না, তার শরীরে কত বছর পর জ্বরাক্রান্ত ব্যাপারটা এলো। মাথা ব্যথার রোগটা ছাড়া পূর্বের বিশেষ কোনো অসুস্থ অবস্থা কখনো হতো না। সেই পূর্বে শরীরটা অমন আগুনের মতো পুড়ছিল। 3 দিনব্যাপী তুমুল বৃষ্টির তাণ্ডব শেষে হুট করে ঢাকা শহরে মৃদু শীত নামল। কনকনে মৃদু শীতের আভাস যেন বহু যুগ পর এলো। বৈশ্বিক উষ্ণায়নের জন্য নাকি দিন দিন আবহাওয়া পাল্টে যাচ্ছে, যার কারণে পুরো শহরটা এখন মৃদু শীতের চাদরে ঢেকে গেছে। রাত 10টার পর থেকে হালকা কুয়াশা, বাইরে তাকালে ধোয়া ধোয়া। পূর্ণতা কিছুদিন আগে খোদেজার কাছে বকা খেয়েছে। বকাটা এই কারণে, পূর্ণতা যেদিন ওয়াসিফ ভিলায় গেল সেদিন সাইড ব্যাগে করে পূর্বের শার্ট, টি শার্ট ও একটা পাঞ্জাবি এনেছে। রাতের বেলা কামিজ না পরে পূর্বের পোশাক পরে থাকে। খোদেজা এই ব্যাপারে জানতেন না। জানার পর এমন ছেলে মানুষই কাজের জন্য প্রচুর বকেছেন। তাতে পূর্ণতার কিছুই হলো না। রাত ঠিক 11টার দিকে আচানক বৃষ্টি নামল। পূর্ণতা সত্যি আশ্চর্য হয়ে গেছে। এখন অসময়ে বৃষ্টি নামল। মানুষ যে বলে ঠিকই বলে। প্রকৃতি সত্যি দ্রুত পাল্টে যাচ্ছে। কখন যে ঝড় নামে, কখন যে বৃষ্টি হয়, কখন যে গা কাঁপে, ঠিক কিছুই অনুমান করা যায় না। পূর্ণতা গায়ে মোটা চাদর পেঁচিয়ে 1 কাপ কফি নিয়ে দোলনায় বসল। বৃষ্টির ছাট এসে চোখে মুখে লাগছে। বাসায় আজও কেউ নেই। পূর্ণতার নানা ভাই খুব অসুস্থ বলে খোদেজা ও কবির আজ সকালে তিস্তা ট্রেনে দেওয়ানগঞ্জ চলে গেছে। পূর্ণতাকে সঙ্গে নেওয়ার জন্য অনেক তোষামোদ করেও লাভ হয়নি, ও যায়নি। নুরানি ড্রয়িং রুমে বসে টিভির পর্দায় জলসা নিয়ে বসেছে। হঠাৎ কে যেন মেন দরজার বাইরে কলিং টিপল। পূর্ণতা তখন কফিতে চুমুক দিচ্ছিল। শব্দটা শুনে ও আর দিল না। দোলনা থেকে নেমে টেবিলে কফিটা রেখে সোজাসুজি দরজার দিকে চলে গেল। নুরানি দৌড়ে এসে খুলতে আসলে পূর্ণতা বলল, আমি খুলছি, তুই যা। লুকিং মিররে চোখ বসিয়ে দেখল দারোয়ান। দরজা একটু খুলে সরু ফাঁক করতেই পূর্ণতা দারোয়ানের উদ্দেশ্যে কিছু বলবে, তার আগে দারোয়ানটা গটগট করে বলল, নিচে আপনারে ডাকে, একজন বইসা আছে। কে ডাকে? হেডা আমি কেমনে কইতাম? ছেলে না মেয়ে? বেডা মানুষ। লোক এসেছে। আল্লাহ তালার দেওয়া 2 চোখ দিয়া তো হেডাই দেখলাম। দারোয়ানের প্যাচমুখো কথাগুলো কখনো পূর্ণতার সহ্য হয় না। নিচে কেউ এসেছে এটা সুন্দর করে বললে কিছুই হতো না। পূর্ণতা দারোয়ানকে যেতে বলে জানিয়ে দিল সে আসছে। নুরানি দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনেছে। ও হতবম্বের মতো তাকিয়ে আছে। পূর্ণতা দরজাটা লাগিয়ে দিয়ে ভাবছে যাবে নাকি যাবে না। এরই মধ্যে নুরানি মুখ খুলে বলল, আপা, নিচে যদি ওই লোকে বইসা থাকে তাইলে তো বারান্দা দিয়েই দেখা যাইব, চল। পূর্ণতাকে রেখে নুরানি বারান্দার দিকে ছুটে গিয়ে তাড়াতাড়ি গ্রিল ধরে নিচে দৃষ্টি ছুড়ল। পূর্ণতাও কাছে এসে যে নিচে তাকাবে, হঠাৎ নুরানি এক চিৎকার দিয়ে বলল, ভাই আসছে আপা, পূর্ব ভাই নিচে। ধক করে কেঁপে উঠল পূর্ণতা। চোখ বড় করে যখন তৎক্ষণাৎ নিচে তাকালো, ওর বড় চোখ আরও বিশাল বড় হয়ে গেল। চোয়াল ঝুলে মুখ হা হয়ে গ্রিল থেকে হাত সরে গেল। নুরানি খুশিতে নিচে তাকিয়ে থাকলো। পূর্ণতা তখন বারান্দা এক পা করে পিছিয়ে যাচ্ছিল। পূর্ণতার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে নুরানি পিছু ফিরে দেখল পূর্ণতা তখনও চোখ বড় বড় করে আছে। নুরানি ওই অবস্থা দেখে পূর্ণতাকে অস্থির ভঙ্গিতে ঝাঁকিয়ে বলল, আপা, আপা তোমার কি হইছে? ভাই বৃষ্টির মধ্যে নিচে তো আপা, তুমি কিছু বলো, তুমি নিচে যাইবা না? পূর্ণতা কোনো উত্তর দিচ্ছিল না। ওয়াসিফ পূর্ব বাসার নিচে কিভাবে সম্ভব? ও কিভাবে আজ এলো? নিজেকে খানিকক্ষণ পর ধাতস্থ করে সম্বিত ফিরে পেল পূর্ণতা।
কোনোভাবেই নিজেকে এখন শান্ত করতে পারছে না। ঢকঢক করে কয়েক গ্লাস পানি খেলো, অথচ ঠিকমতো শ্বাস টানা যাচ্ছে না। একদম শ্বাস কুলাচ্ছে না। বুকে অক্সিজেন ফুরিয়ে আকস্মিক চাপে ধরফর ধরফর করে হৃদযন্ত্র লাফাচ্ছে। পূর্ণতার অপ্রকৃতস্থ অবস্থা দেখে নুরানি উন্মাদের মতো প্রশ্ন করতে লাগলো। পূর্ণতা চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে একদম স্বাভাবিক হয়ে বলল, নুরানি, তুই এখন নিচে যাবি। ওই লোককে জিজ্ঞেস করবি এখানে কোন মরা মাটি দিতে এসেছে। এরপর উত্তরটা শুনে চুপচাপ চলে আসবি, একদম দাঁড়াবি না। নুরানি চরম অবাক হয়ে বলল, আপা তুমি ভাইরে বাসায় আসতে বলবা না? ভাই তো ভিজে গেছে। পূর্ণতা কপট রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোকে ওনার খ্যাতমত করতে বলেছি, জাস্ট নিচে যাবি, উত্তরটা শুনবি আর চুপচাপ চলে আসবি। আর যদি ওই লোক ওপরে আসতে চায় তাহলে তোর আত্মীয় ভেবে ভেতরে ঢুকাবি। আমি এতে দায়ী না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। পূর্ণতা চটপট উত্তর দিয়ে এক প্রকার পালিয়ে গেলেও বুকের ভেতরে আনচান করছিল। পূর্ব নিচে এসেছে এইটুকু শুনেই বেহায়া মন আবার তীব্র উৎকণ্ঠায় ভুগছিল। বিছানায় শুয়েও পূর্ণতার চোখ ও মন চাপিয়ে দেওয়া দরজার দিকে আটকে ছিল। নুরানি নিচে গিয়ে দেখে পূর্ব বৃষ্টির মধ্যে সিঁড়িতে বসে আছে। দারোয়ানটা একটু দূরে গিয়ে মনের সুখে বিড়ি খাচ্ছে। গায়ের সাদা টি শার্ট ও কালো নাইকের ট্রাউজারটা একেবারে চুপচুপে হয়ে ভিজে গেছে। নুরানি দ্রুত এগিয়ে গিয়ে সরল গলায় ডাকল, পূর্ব দুলা ভাই। চকিতে দৃষ্টি ফিরিয়ে উঠে দাঁড়ালো পূর্ব। নুরানিকে দেখতে পেয়ে সজাগ চাহনিতে এক পলক ওর দিকে তাকিয়ে এরপর কিছুটা দূরে থাকা দারোয়ানকে দেখল। নুরানি যেভাবে জোরে ডেকে উঠল, এতে ওই দারোয়ানটা পূর্ব নামটা না শুনলেই চলে। ভেজা শরীর নিয়ে ভেতরে ঢুকলো। পূর্বের মুখে সার্জিক্যাল মাস্কটা ভিজে নীল থেকে আরও গাঢ় নীল হয়ে গেছে। পূর্ব নুরানির সামনে এসে নিচু গলায় সতর্ক ভঙ্গিতে বলে, তোর আপু কোথায়? নুরানি ছোট্ট ঢোক গিলে অপ্রসন্ন কণ্ঠে বলল, আপা আসে নাই। আপনি কেন আসছেন এটা জিজ্ঞেস করতে আমারে নিচে পাঠাইছে। কথাটা শুনতেই মেজাজটা তুঙ্গে চলল পূর্বের। এই কয়দিনে ওর এত তেজ বেড়েছে। বিয়ের আগে এই তেজ, এই দেমাগ কোথায় লুকিয়ে রেখেছিল। নুরানি দেখল পূর্ব ইতিমধ্যে মাস্কের আড়ালে কয়েকবার হাঁচি দিয়ে ফেলেছে। চোখগুলো বেজায় লাল। শরীর যেভাবে ভিজে গেছে সর্দি জ্বর নির্ঘাত লাগবে। কিন্তু নুরানি জানে না জ্বরটা অলরেডি পূর্বের শরীরে উচ্চমাত্রায় বয়ে চলেছে। পূর্ব যতটা সম্ভব শান্ত হয়ে উত্তর দিল, ওকে বলে দিও আজকের পর আমি আর কখনোই আসব না। ও যদি মায়ের মতোই অহংকার নিয়ে থাকতে চায় থাকুক। নুরানি এবার নাছুরবান্দার মতো পূর্বের হাত টেনে ধরল। আকুতি মিনতি করতে করতে এক প্রকার জোর করে পূর্বকে নিয়ে লিফটে ঢুকল। নুরানির কর্মকাণ্ডের জন্য দারোয়ানও এখন তীর্যক চোখে তাকিয়ে দেখছে। নিরুপায় হয়ে পরিস্থিতি সামাল দিতে নুরানির কথা তখন শুনল পূর্ব। নুরানির সাথে লিফটে চড়ে ফ্ল্যাটে ঢুকল। মনে মনে ঠিক করলো কাটায় কাটায় ঠিক 10 মিনিট এখানে বসবে। এরপর যত বাধাই আসুক না কেন সে চলে যাবে। পূর্ণতার চেহারাও সে দেখবে না। তাই ড্রয়িং রুমে না বসে নুরানির দেখিয়ে দেওয়া রুমে বসল পূর্ব। রুমটা দেখে চিনতে পারল এটা অতিথি কক্ষ। নুরানি দ্রুত চা করতে চলে গেলে পূর্ব রুমের লাইটটা নিভিয়ে ফ্লোরে বসল। তার পুরো শরীর যেভাবে ভিজে আছে, এই শরীর নিয়ে বিছানায় বসলে ওদের মহাদামি চাদরটায় পানি লেগে নষ্ট হয়ে যাবে। পূর্বের মাথা টলছে, চোখ লাল হওয়ার কারণে ঝাপসা দেখছে। জ্বরের কারণে চোখ দুটো একটু বন্ধ করল পূর্ব। মুখে মুখে আওড়ালো, শুধু 10 মিনিট, আর 10 মিনিট। তুই ঠিক আছিস, ড্রাইভ করতে পারবি। জ্বরে কেউ মরে না, তুইও মরবি না। পাশের রুমে প্রচণ্ড অস্থির হয়ে অন্ধকারের মধ্যেই পূর্ণতা অনবরত পায়চারি করছে। নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কষিয়ে গালে চড় মারলে ঠিক হতো। বারবার মন ওদিকে যাচ্ছে কেন? কি আছে ওই ঘরে? বিশেষ মধু আছে? এত বেহায়া কবে হলো পূর্ণতা? নিজের অবস্থা দেখে প্রচণ্ড ঘেন্না হচ্ছে। আবারও সেই পাষাণের কাছে ছোটার জন্য আকুপাকু করছে।
ওই পাষাণ তো একটা স্বার্থপর ছাড়া কিচ্ছু না। পূর্ণতা নিজেকে কয়েক চোট গালাগাল করে শক্ত মুখে বিছানায় বসল। এদিকে নুরানি চুলায় চায়ের পানি বসিয়ে পূর্বের সাথে কথা বলতে আসলে আলোকিত রুমটা লাইটহীন অন্ধকার দেখল। অবাক হয়ে সুইচ টিপতে আরও বহুমাত্রায় আশ্চর্য হলো। পূর্ব ফ্লোরে বসে ঝিমুচ্ছে। নুরানি তাড়াতাড়ি কাছে এসে পূর্বের হাত ঝাঁকুনি দেবে অমনি বুঝতে পারল জ্বর এসেছে। সামান্য জ্বর নয়, ভীষণ জ্বর। নুরানি কি করবে কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি করে যে উঠতে নেবে, পূর্ব ওই অবস্থায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, খবরদার নুরানি, তুই ওকে ডাকবি না। ও জানুক আমি সুস্থ আছি। ওকে বলবি আমি ওকে ছাড়া যথেষ্ট ভালো। উল্টো ওর জন্য এতদিন খামোখা কষ্ট পোহাতে হয়েছে। কাজ ফেলে ওকে সময় দিতে গিয়ে আমার অবস্থা টাইট হয়েছে। তুই ওকে কিচ্ছু বলবি না নুরানি, ভুলেও কিচ্ছু বলবি না। নুরানি পূর্বকে ওভাবে বলতে দেখে কেঁদে দিল। পূর্বের কপালে ও গলায় হাত রেখে কান্নাজড়িত কণ্ঠে বলল, ভাই, আপনার শরীর সত্যি খুব খারাপ। ভাই আমারে আপার কাছে যাইতে দেন। এইভাবে বইলেন না, আপা আপনার এই অবস্থা দেখলে কষ্ট পাইব। পূর্ব চিৎকার দিয়ে চেঁচিয়ে উঠল, অসম্ভব, ওর মতো নির্দয় কখনো কষ্ট পাবে না। নুরানি, তুই ওকে কিচ্ছু বলতে যাবি না। আমি এক্ষুনি চলে যাব। এখানে আমি থাকতে আসিনি। পূর্ব ফ্লোর থেকে উঠতে নিলে নুরানি উচ্চ শব্দে কেঁদে দেয়। বাইরে তুখুর বৃষ্টি, আকাশে বিকট শব্দে বাজ পড়ছে। পূর্ব নিজের দিকে বিন্দুমাত্র ধ্যান না দিয়ে এমনভাবেই উঠে দাঁড়ালো যেন তার কিছুই হয়নি। সে পুরোপুরি সুস্থ। পকেট থেকে ভেজা মাস্কটা বের করে মুখে পড়তে নিলে নুরানি ওকে বাধা দেওয়ার জন্য দৌড়ে গিয়ে পূর্ণতার দরজায় পাগলের মতো আবার ধাক্কাতে লাগলো। পূর্ণতার শিউরে উঠে তড়াক করে বিছানা থেকে উঠতে বাধ্য হলো। দরজার বাইরে থেকে জোরে জোরে গলা ছেড়ে নুরানি কাঁদছে। একতালে সেদিনের মতো দরজা ধাক্কাচ্ছে। পূর্ণতা ঝটপট দরজা খুললে দেখে পূর্ব মেন দরজার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে নুরানির দিকে দৃষ্টি পড়তে নুরানি চিৎকার করে বলতে থাকে, আপা, আপা ভাইরে থামাও, যাইতে দিও না। ভাইয়ের শরীরে খুব জ্বর। আপা গো, তুমি ভাইয়ের সাথে এমন কইরো না। ওনার গায়ে হাত দিয়া দেখো, আগুনের মতো পুড়তাছে। বাইরে বৃষ্টির অবস্থা এত প্রবল সেটা স্পষ্ট কানে শোনা যাচ্ছে। আকাশের বাদ যেভাবে পড়ছে দালান কোঠা কেঁপে কেঁপে উঠছে। নুরানি হাউমাউ করে কেঁদে যাচ্ছে। এদিকে চোখের সামনে পূর্বকে ওভাবে যেতে দেখে পূর্ণতা একবার ভাবল কোনো ক্রমে ওকে আটকাতে পারবে না। পরক্ষণে চিন্তা করল, এতটা কঠোর হওয়ার কোনো মানে হয় না। ওই লোক যেমনই হোক পূর্ণতা ওর মতো পাষাণ হতে পারে না। পূর্ব যেই বাইরে পা দেবে অমনি পূর্ণতা চেঁচিয়ে উঠল, ওয়াসিফ পূর্ব। শব্দটা খট করে পূর্বের কানে অদ্ভুতভাবে ঠেকল। পূর্ণতা সহজে পূর্বের পুরো নাম ধরে ডাকে না। যখন ডাকে তখন একচোট কথা না শুনিয়ে ছাড়ে না। পূর্ব থামল না। রাগে ক্ষোভে শরীরের ভেতর সত্যিকার অর্থে আগুন ফুটছে ওর। আছাড় মেরে সব কিছু ভাঙতে পারলে শান্তি লাগত। পূর্ব আর দাঁড়ালো না। ভয়ঙ্কর রাগ পুষে সত্যি সত্যি বাইরে পা বাড়িয়ে চলে যাচ্ছিল। পূর্ণতার কাণ্ড দেখে কি করবে উপায় না পেয়ে শেষমেশ নুরানিকে তাড়াহুড়ো করে বলল, থামতে বল, যা, বাইরে বাজ পড়ছে। নুরানি শুনতে দেরি অমনি এক ছুট দিয়ে বাইরে দৌড় লাগালো। পূর্ব ততক্ষণে লিফটের দিকে চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে নুরানি এমনভাবে আসলো ঠিক পূর্বের সামনে কাকতাড়ুয়া স্টাইলে দুই হাত দুই দিকে প্রসারিত করে রাস্তা আটকে দিল। উন্মাদের মতো অনবরত মাথা নাড়িয়ে নাসূচকে বলল, যাইবেন না ভাই, আপনি যাইবেন না। আপা খুব কষ্ট পাইব। আপনি গেলে আপা কানব পূর্ব ভাই। আপনি এমন কইরেন না আপার সাথে। পূর্ব স্থির দৃষ্টিতে নুরানির দিকে তাকিয়েছিল। তখনও চোখে কঠোরতার ছাপ। আজ নুরানির জায়গায় পুরুষ থাকলে ঠাস করে একটা চড় মারত পূর্ব, কিন্তু নুরানিও এদিকে একচুল হার মানল না। সে এগিয়ে এসে পূর্বের উত্তপ্ত হাতটা এমনভাবে পেঁচিয়ে ধরল, এক প্রকার জোর জবরদস্তি করে পূর্বকে ফ্ল্যাটে ঢুকিয়ে ছাড়ল। নুরানির উপর চরম মাত্রায় রাগ উঠছিল পূর্বের। শুধু মেয়ে বলে পূর্ব ইচ্ছাকৃতভাবে নুরানিকে জোরে ধাক্কা বা থাপ্পড় মারতে পারছিল না।
আবার জোর গলায় চিল্লিয়েও কোনো লাভ হচ্ছিল না। পূর্ব প্রচণ্ড রাগে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে পূর্ণতা গম গম গলায় বলে ওঠে, বেশি তামাশা না করে যেই রুমটায় ছিলেন ওই রুমটায় চলে যান। বাইরের অবস্থা ভালো না। চুপচাপ ওই রুমে শুয়ে পড়েন। আমি আর কোনো ঝামেলা পোহাতে চাই না। প্লিজ ওই রুমে যান। পূর্ণতার ঠাস ঠাস কথা শুনে পূর্ব চোখ রাঙিয়ে কিছু বলবে তার আগেই পূর্ণতা রুমে ঢুকে দরজা চাপিয়ে দিল। পূর্ব তখনও মুখের মাস্ক খোলেনি। সে রাগে তার হাতের মুঠো শক্ত করলে নুরানি চটজলদি সব সামাল দিতে পূর্বকে অতিথি কক্ষে পাঠায়। একটা মোটা কম্বল বের করে বেডের উপর রাখলে পূর্ব মুখের মাস্ক খুলতে নুরানিকে বলে, কম্বল খুলতে হবে না, আমি বেডে ঘুমাবো না। ফ্লোর পরিষ্কার তো? ফ্লোরে ঘুমালে সমস্যা হবে কোনো? পূর্ব আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছিল না। শরীর প্রচুর খারাপ লাগছিল ওর। মাথা অদ্ভুতভাবে ঝিমঝিম করছিল। হাত পা এমনভাবে অবশ্যই আসছিল যেন যে কোনো সময় লুটিয়ে পড়বে। নিজের সর্বোচ্চ শক্তিটুকু খরচ করে সে কঠোর থাকার চেষ্টা করছিল। নুরানি ম্লান গলায় অসহায় দৃষ্টিতে বলল, ভাই আপনি বিছানায় ঘুমান, ফ্লোরে ঘুমায়েন না। ফ্লোর বহুত ঠান্ডা। আপনার শরীরে প্রচুর জ্বর, বৃষ্টিতেও পুরা ভিজা গেছেন। এখন যদি এই অবস্থায় ফ্লোরে ঘুমান তাইলে শরীর আরও খারাপ করব। আমি পানিপট্টি নিয়ে আসি ভাই, আপনি ঘুমান। পূর্ব চেঁচিয়ে উঠল নুরানির উপর, আমি তোকে পানিপট্টি আনতে বলেছি? বলেছি আমার খেয়াল রাখ। চুপচাপ নিজের রুমে গিয়ে ঘুমা। আর মনের ভুলেও এই রুমে আসবি না। বৃষ্টিটা কমলেই আমি বিদায় হব। আমার খেয়াল রাখতে হবে না। পূর্বের জোরালো কণ্ঠের চেঁচানি শুনে নুরানি একদম মিয়ে গেল। সে চুপচাপ পূর্বের রুম থেকে চলে গেলেও পূর্ণতার রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকল। রুমের ডিম লাইট জ্বলছে। পূর্ণতা বিছানায় শুয়ে আছে। নুরানি বেডের কাছে এসে নিচু কণ্ঠেই পূর্ণতাকে ডাকল। পূর্ণতা চোখ বন্ধ করে আছে। কোনো সাড়া দিল না নুরানিকে। নুরানি চোখ মুছতে মুছতে সেখান থেকেও নির্বাকভাবে নিজের রুমে চলে গেল। রাত 12টা, ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজার শব্দ হচ্ছে। পূর্ণতার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। চোখ দুটো জানালার ওপাশে অস্বচ্ছ কাচের বৃষ্টির দিকে আটকে আছে। 1 ঘন্টা পেরিয়ে গেলেও বৃষ্টি আর কমেনি। বুকের ভেতর চাপ অনুভূত হচ্ছে পূর্ণতার। মন ছুটে যেতে চাইছে পূর্বের কাছে। মানুষটা ভালো নেই শোনার পর থেকে মাথা কাজ করছে না। নুরানি বলেছিল জ্বরে গা পুড়ছে, কিন্তু পূর্ণতা যতদূর জানে পূর্বের মতো মানুষ নাকি একটানা বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেও ঠান্ডা জ্বর হওয়ার চান্স নেই। আজ কেন মানুষটা অসুস্থ? মনটা ব্যাকুল হয়ে ছটফট করে উঠল। বুকটা ধুকপুক ধুকপুক করে মুচড়ে আসছে। পেটের ভেতর যেন সব নাড়া খেয়ে যাচ্ছে। বিছানায় মোটা কম্বল মুড়ে যেখানে পূর্ণতা আরামে ঘুমাচ্ছে সেখানে অপরদিকে পূর্ব কি ভালো আছে? পূর্ণতা এপাশ ওপাশ ফিরেও আর শুয়ে থাকতে পারল না। কম্বল সরিয়ে গলায় ওড়না দিয়ে চুলে হাত খোপা করতেই ড্রিম লাইটের নীলচে আলোয় দরজা খুলে বের হলো। যতটা নিঃশব্দে পা ফেলা যায় সেটাই পূর্ণতা করল। চুপি চুপি পূর্ব যে রুমে শুয়ে আছে সেই রুমের দরজাটা নিজের ঠোঁট কামড়ানো অবস্থায় হালকা করে খুলে ফেলল। দরজা খুলতে নিচের ঠোঁট থেকে দাঁত সরে মুখ হা হয়ে গেল ওর। ফ্লোরে গুটিসুটি হয়ে দরজার দিকে পিঠ দিয়ে বাম কাঁধে শুয়ে আছে পূর্ব। তৎক্ষণাৎ কপাল কুঁচকে যায় পূর্ণতার। সে দ্রুত পূর্বের কাছে এসে হাঁটু গুজিয়ে বসতেই বাহুতে হাত রাখল। শিউরে উঠে চোখ বড় করতে সজোরে কয়েক ধাপ পিছিয়ে গেল। হাঁপানো ভঙ্গিতে অনবরত নিঃশ্বাস টানতেই থরথর করে কাঁপা হাতের দিকে তাকালো পূর্ণতা। এই হাত যেন আগুনের স্পর্শ পেয়ে কাঁপছে। পূর্ণতা ওই অবস্থায় মুখ হাঁ করে শ্বাসকার্য চালাতেই তাড়াতাড়ি পূর্বের রুম থেকে পালালো। নুরানির রুমে গিয়ে ওকে টেনে তুলে পূর্বের কাছে জলপট্টি করতে পাঠালো। পূর্ণতা নিজের রুমে এসে তাড়াহুড়ো করে আলমারি খুলে ওয়াসিফ ভিলা থেকে পূর্বের যেই টি শার্ট এনেছিল সেটা বের করলো। কবিরের অব্যবহৃত নতুন একটা ট্রাউজার নিয়ে নুরানির হাতে ধরিয়ে বলল, পূর্ব যেন এক্ষুনি পোশাক পাল্টে নেয়। পূর্ণতার পূর্বের কাছে গেল না। রুমে ঢুকে দরজায় পিঠ লাগিয়ে হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে কেঁদে দিল। পূর্ব কিভাবে অসুস্থ হয়ে গেল? কি করেছে নিজের শরীরের সাথে? এই অসুস্থ তো পূর্ণতার জন্য কায়েম।
এটা কেন পূর্বের সাথে হলো? কানের দুই পাশ থেকে চুল টেনে হাঁটুতে কপাল লাগিয়ে হু হু করে কাঁদছিল ও। নুরানি জোর করেও পানিপট্টি দিতে পারল না পূর্বকে। পূর্ণতার পাঠানো পোশাকসে দরজার বাইরে ড্রয়িং স্পেসে ছুঁড়ে মেরেছে। জ্বরের ঘোরে চোখের সাদা অংশ লাল হয়ে গেছে। পূর্ব শত চেষ্টা করেও দাঁড়াতে পারছিল না। ব্যর্থ অবস্থাতেই উঠে দাঁড়ানোর জন্য শ্রম দিচ্ছিল সে। পূর্বের জেদিপনা দেখে অস্থির হয়ে নুরানি পূর্ণতাকে জানায়। পূর্ণতা চোখ মুছতে মুছতে পূর্বের সামনে এসে দাঁড়ালে পূর্ব তখন পরিষ্কার দেখার জন্য চোখ ঝাপটালো। পূর্ণতা নুরানিকে যেতে বলে রুমের দরজা লাগিয়ে দিল। ফ্লোরে বসে বিছানায় পিঠ ঠেকিয়ে মাথা বিছানায় ছেড়ে দিল পূর্ব। তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে হেসে দিয়ে বলল, দয়া দেখাতে এসেছো নাকি দেখতে এসেছো মরে যাচ্ছি কিনা? আরে চিন্তা নেই, আমি এত সহজে মরছি না। মরলে তো সেই হাসপাতালেই মৃত্যু হতো। মরিনি তো, দিব্যি বেঁচে আছি, শান্তিতে বেঁচে আছি। পূর্ণতা ধীর পায়ে চুপচাপ হেঁটে এসে পূর্বের সামনে বসল। চোখের সামনে রাশভারী গম্ভীর স্বভাবের মানুষটা অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। নিস্তেজ শরীর নিয়ে ফ্লোরে বসে বিছানায় মাথা হেলিয়ে দিয়েছে। পূর্ণতার ঠোঁট কামড়ে মাথা নিচু করে কেঁদে দিল। কান্নার ফিসফিসানি শব্দ শুনে পূর্ব বন্ধ চোখের পাতা টেনে খুলল। বহু কষ্টে মাথা উঠিয়ে সামনে চেয়ে দেখল পূর্ণতার মাথা নুয়ে আছে। সমস্ত শরীর ওর থেমে থেমে কাঁপছে। জ্বরাক্রান্ত ভারী মাথা নিয়ে টালমাটাল ভঙ্গিতে পূর্ব বলল, কাঁদছো কেন? খুশিতে কাঁদছো? জড়ানা কিন্তু আমার জন্য সহজ কাজ ছিল না। টানা 3 দিন আপি রুমের বাথটাবে বরফের পানিতে নাক ডুবিয়ে শুয়েছিলাম। ফিলিংসটা মারাত্মক ছিল। সারা শরীর ফ্রিজড হয়ে যেত। নিঃশ্বাস নিতে গেলে টাইটানিক ফিল লাগতো। কিন্তু আমার তো পাশে কোনো রোজ ছিল না। জ্যাক যেভাবে রোজের হাতটা ধরেছিল আমি তো কারোর হাত ধরিনি। মূল তফাৎটা এদিকেই। সবই ভাগ্য আসলে। পূর্বের মাতাল মাতাল কথা শুনে মাথা তুলে তাকালো পূর্ণতা। সেই ধারালো চোখের দৃষ্টি, হাসিহীন চেহারার গম্ভীর ভাব, রাশভারী শক্ত চেতনা নিয়ে পূর্ব যেন স্বাভাবিক ভঙ্গিতে অপলক চাহনিতে পূর্ণতাকে দেখছে। ওর যেন জ্বর নেই এমন চাহনিতে তাকিয়ে আছে। পূর্ণতা কান্নার দমকে মৃদু কেঁপে উঠতেই পূর্বের দিকে অশ্রু চোখে তাকায়। জড়িয়ে আসা কণ্ঠে নম্র সুরে বলে ওঠে, শরীরের প্রতি এত অবহেলা কেন? পূর্বর কথা শুনে হো হো করে হেসে দেয়। রুমের মধ্যে পূর্বের হাসি প্রতিধ্বনিত হয়ে শোনা যাচ্ছে। পূর্ণতা নাক টেনে চোখ মুছে জিজ্ঞাসু সুরে বলে ওঠে, আমার কথায় হাসছো কেন? এটা হাসির কি হলো? পূর্ব কোনো জবাব দিল না। হাসি থামিয়ে আগের মতো মুখ শক্ত করে চোখ বন্ধ করে নিল। নীরবতার সময় যেন আর লম্বা হলো না। অমনি পূর্ণতা নিজেকে আর সামলাতে না পেরে 2 হাতে পূর্বের গালগুলো ধরল। একদম পূর্বের কাছে গিয়ে আবারও নিজের সমস্ত কঠোরতার বেড়িবাঁধ ভেঙে পূর্বের চোখের দিকে তাকিয়ে বলল, নিজেকে মেরে ফেলতে চাও? মরতে চাও তুমি? পাগল হয়ে গেছো? কি করে ফালতু কাজ করতে পারলে? পূর্ব চোখ স্থির রেখে পূর্ণতার দিকেই তাকিয়ে আছে। কোনো সাড়া নেই, কোনো জবাবও নেই। পূর্ণতার মুখের উপর পূর্বের জ্বরতপ্ত ভারী নিঃশ্বাস পড়ছে। লালচে ঠোঁট দুটো জ্বরের প্রকটে আরও লাল বর্ণ ধারণ করেছে। পূর্ণতা কয়েক মুহূর্ত তাকিয়ে থাকল শুধু। এরপর তপ্তময় গালে ঠোঁট ছুঁয়ে দিল সে। বহুদিন পর পূর্ণতার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল পূর্ব। মন বলছে সময়টা থেমে যাক, সময়টা একটু থেমে যাক। এদিকে পূর্ণতা গাল থেকে হাত সরিয়ে পূর্বের কোমরের কাছে টি শার্ট ধরে সেটা খোলার জন্য উদ্বুদ্ধ হলো। প্রসন্ন গলায় বলে, খোলো পূর্ব, আমি টি শার্ট এনে দিচ্ছি। পূর্ব ক্ষীণ দৃষ্টিতে চোখ মেলে তাকায়। মাথার ঝিমঝিমানি ভাবটা এত বেশি হচ্ছে যেন মাথার ভেতর অজস্র পাখি ডানা ঝাপটা মারছে। সে পূর্ণতার কথায় সায় দিয়ে হাত উঠিয়ে টি শার্ট খুলে ফেলল। পূর্বের উজ্জ্বল ফর্সার শরীরটা লালচে আভায় ছেয়ে আছে। পূর্ণতা গায়ে হাত দিয়ে দেখল গরমের তেজ বেশ প্রখর। গায়ে পানি ঢেলে তাপমাত্রা নামাতে হবে। সে তাড়াতাড়ি পূর্বকে ওঠানোর জন্য কিছু বলবে। হঠাৎ পূর্ব গা ছেড়ে দিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। আস্তে আস্তে বলল, তুমি রুমে যেয়ে শুয়ে পড়ো পূর্ণ, একটু পর আমি চলে যাব।
বৃষ্টিটা একটু কমুক, আমি সত্যিই চলে যাব। আর কখনোই তোমার কাছে তামাশা করতে আসবো না, আর কোনোদিন তোমার ঝামেলা বাড়াবো না। তোমাকে বিরক্ত করব না, ওয়াদা করছি। আমার আজকের ভুলের জন্য আমি ওয়াসিবপূর্বক ক্ষমা প্রার্থী। পূর্ণতা এই দৃশ্য দেখে আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। পূর্ব না চাইলেও সে জোরপূর্বক ওর মাথাটা কোলে তুলে পূর্বের চোখে মুখে গালে বারবার চুমু দিল। পূর্ব দুর্বল হাতে পূর্ণতাকে সরাতে চাইছে, কিন্তু সে কোনোভাবেই পারছে না। পূর্ণতা হাউমাউ করে কেঁদে দিয়ে পূর্বের মাথাটা শক্ত হাতে জড়িয়ে ধরলে চেঁচানো কণ্ঠে বলল, এত পাষাণ আচরণ কিভাবে করো তুমি? আমাকে চোখে পড়ে না? আমার চেয়ে তোমার কাছে রাগের মূল্য বেশি? প্রতিবার আমি কি তোমার কাছে আসি না? এবার তুমি এসেও কেন ফিরে যেতে চাইছো? আমাকে একা ফেলে যেতে চাইছো কেন? কি হাল করেছো নিজের? আমি তোমার এই অবস্থা দেখতে পারছি না। আমার তো এই অবস্থা সহ্য হচ্ছে না। প্লিজ তুমি আমার কথা শোনো, একটু ওঠো। পূর্ণতা নিজের গালের সাথে পূর্বের খোঁচা খোঁচা দাড়ির গালটা মিলিয়ে নিল। এক হাতে পূর্বের মাথাটা আঁকড়ে অন্য হাতে পূর্বের পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। পূর্বের গরম দেহটা পূর্ণতার সাথে মিশে আছে। পূর্বের ঠোঁটদ্বয় পূর্ণতার গলাটা স্পর্শ করছে। পূর্ব নিজের তপ্তকর হাতটা ধীরে সুস্থে পূর্ণতার মাথায় রেখে ওই অবস্থায় মৃদু কণ্ঠে বলল, আমাকে কতদিন পর নিজের শরীরের সাথে মিশিয়েছ? ঠিক কতদিন পর তুমি আমায় একটু আগলে ধরলে পূর্ণ? তোমার নিঃশ্বাস, তোমার স্পর্শ, তোমার উষ্ণতাগুলো আমাকে জড়িয়ে রাখত সবসময়। আমার ভেতরে যত যন্ত্রণাই হোক, তোমার জন্য তোমার সামনে কখনোই সেগুলো প্রকাশ করতাম না। তুমি আমায় বুঝেও বুঝলে না। নির্দয়ের মতো আম্মার কথাই শুনলে। আমি যে একা একা থাকছি, তোমার আশায় পথ চেয়ে আছি, সেটা তুমি কখনোই বুঝলে না। লোকাল বাসে তোমাকে দেখে কুকুরের মতো ছুটেছি, সেটা তুমি দেখলে না। তোমার পাশে বসে কতবার তোমার হাতটা ধরতে চেয়েছি, তুমি শুনলে না। আমি তবুও তোমার কাছে পাষাণ হয়ে গেছি। তোমার নজরে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট স্বার্থপর ব্যক্তি আমি। পূর্ণ, আমি যদি স্বার্থপর হতাম, আজ কারো বুক খালি করে তার ইচ্ছার বিরুদ্ধে সম্পর্ক ছিন্ন করে ফেলতাম। তোমাকে কাছে টেনে বুকে রেখে ভালোবাসতাম। কিন্তু আমি ওই পথ কখনো মেনে নিইনি। বিশ্বাস ছিল তুমি আমাকে ছাড়া এক রাতও থাকতে পারবে না। কিন্তু সেই তুমি আমাকে ছাড়া কত রাত কাটিয়ে ফেলেছ। তুমি আমার গায়ের গন্ধ না টেনে ঘুমাতে পারো না। আমি পাশে না থাকলে তোমার স্বস্তিদায়ক ঘুমটা কখনোই আসে না। সবই তো মিথ্যার ছিল পূর্ণতা। তুমি সব কিছু আমায় মিথ্যে বলেছ। তুমি আমার চেয়ে তোমার মায়ের কাছেই ভালো আছো। হাসপাতালে তুমি দুর্বল ছিলে, অথচ দিনের পর দিন, রাতের পর রাত আমি কাতরাচ্ছিলাম। সারাদিন চোখে চোখ রাখার পরও কেন ওইটুকু সময় চোখে রাখলাম না, সেই অনুশোচনায় ধুঁকছিলাম। কিন্তু তুমি আমাকে জঘন্য ব্যক্তি বলে দূরে সরিয়ে দিলে। তুমি কখনো আমার দিক থেকে জানতে চাওনি, কখনো জিজ্ঞেস করনি আমি কেন তোমায় হাসপাতালে দেখতে যাইনি। তুমি কি জানো, সেদিন রাতের বেলা ওই ইনসিডেন্ট হওয়ার রুমটায় আমি হাউমাউ করে কেঁদেছিলাম? জানো এই ঘটনা? আমার সন্তানটা বিনা দোষে দুনিয়া ছেড়ে চলে গেল। আমি সেই দুঃখ কাউকে বুঝতে দিইনি। রুমটা থেকে শুষ্ক চোখে সবার কাছে এসেছি। আমি নিজেকে বুঝাতাম, যদি আমি ভেঙে যাই তাহলে তোমাকে সামলাবে কে? তোমার মা তো তোমার চেয়ে ওনার ডিউটিকে বেশি ভালোবাসে। আমার মতোই সমাজসেবক চিন্তাধারার মানুষ। তোমাকে দেখার জন্য পাগল হয়ে যেতাম। তুমি আমার বউ, আমার হক, আমার সব। সেই আমি কিনা তোমার কাছে যাওয়ার অনুমতি পাই না। আমার সাথে কি নিষ্ঠুর আচরণ হচ্ছিল তুমি কি কখনো জানতে চেয়েছ? অথচ দিন শেষে আমি তোমার কাছে পাষাণের আখ্যা পেলাম। কথাগুলো যত নিঃশব্দে ছিল, তত যেন বুকের কোথাও ক্ষত বিক্ষত আঁচড় বসিয়ে দিচ্ছিল। পূর্ণতা নিজের সর্বস্ব শক্তি দিয়ে পূর্বকে চেপে ধরেছে। চোখ থেকে টলটল করে অশ্রুধারা বয়ে পড়ছে। এক অদ্ভুত যন্ত্রণার শিকার হয়েছে পূর্বের অব্যক্ত কথাগুলো শুনে। মানুষটার চওড়া বুকে এত কষ্ট কিভাবে লুকায়িত থাকত? সহ্য করত কিভাবে? দম বন্ধ লাগতো না? পূর্বের কানটায় চুমু খেল পূর্ণতা। বাম হাতটা থেকে পূর্বের মাথাটা নির্লিপ্তে কোলে রাখতেই দেখল পূর্বের দুই চোখের কার্নিশ বেয়ে কানের কাছে ভিজে আছে। তার চোখ বন্ধ হলেও গাঢ় লালের ঠোঁট দুটো কাঁপছে।
পূর্ণতা মুখ নিচু করে পূর্বের চোখের পাতায় গভীর আবেশপূর্ণে ঠোঁট এঁকে দেয়। একে একে দুই চোখের পাতায় ঠোঁট স্পর্শ করে চোখের কিনারা মুছে দেয়। পূর্ব খুবই ধীরভাবে ভেজা পাপড়ির চোখ দুটো খুলে তাকালে পূর্ণতা বলে ওঠে, কমরেড সাহেব, জ্বরটা আগে কমাই। পূর্ব দুর্বল চাহনিতে পূর্ণতার দিকে তাকিয়ে থাকতেই ডান চোখ থেকে আবার এক ফোঁটা অশ্রু ঝরল। পূর্ণতা কপালে হাত রেখে আবার বলল, আজ আদর করব তো, জ্বরটা আগে কমাই, একটু ওঠো। শরীরে পানি ঢালতে হবে, পানি পট্টি দিলে তাপমাত্রা নামবে না। আমি আগুনের মতো ঠোঁটে বেশিক্ষণ আদর করতে পারবো না পূর্ব, আমার কথাটা একটু রাখো। পূর্ব চোখ বন্ধ করে একটা ঢোক গিলল। চোখ আবার খুলে পূর্ণতার দিকে তাকিয়ে রুগ্ন সুরে বলল, আমি কমিউনিজম করি না, আমাকে কমরেড ডেকো না। পূর্ণতা কথা শুনে খিলখিল করে হেসে দেয়। পূর্বের শত মানা করা সত্ত্বেও সেই কমরের ডাকেই যেন তার অদ্ভুত সুখ, অদ্ভুত শান্তি। পূর্ব তো জানে তার পূর্ণতার দুষ্টু কারসাজি। সেই হাসিটাই পূর্ব প্রাণ ভরে তৃষ্ণা মিটিয়ে দেখছে। প্রিয়তমা, তোমার মুখের হাসি বড্ড বেশি প্রিয়, বড্ড বেশি ভালোবাসি। দুঃখগুলো তোমার মাটি হোক, সুখের সাগরে ডুবে থাকো তুমি। অবশ্যই তোমার মাঝে আমি সহস্রবার হারাতে যাচ্ছি। বৃষ্টির মুখরধ্বনি একটু যেন কমল, তবুও বজ্রপাতের শব্দ আর কমেনি। পূর্ণতা অনেক তোষামত করতে লাগলো, কিন্তু পূর্ব মাথা তুলে ওঠেনি। যে চেপে বসেছে সে আজ পূর্ণতার কোলেই মাথা রেখে ঘুমাবে। জ্বরটা জ্বরের জায়গায় থাকুক, পূর্ব এক চুলও উঠবে না পূর্ণতার কাছ থেকে। পূর্ণতা নিরুপায় হয়ে অনবরত বোঝাতে লাগলো, জ্বরটা ঠিক কমলেই সে আগের চেয়েও বেশি বেশি ভালোবাসবে। এদিকে পূর্ব ঘাপটি মেরে পূর্ণতার কোমর জড়িয়ে কোলে মুখ গুজে শুয়ে আছে। পূর্ণতা ওর মাথায় আঙুল চালিয়ে বলল, তুমি এমন করো না, একটু শোনো। আমি তো বলেছি তোমার কাছ থেকে সরব না। এখন যদি তুমি কথা না শোনো, আমি কিন্তু রুমে যেয়ে দরজা আটকে ঘুমাবো। ইচ্ছে মতো ডাকাডাকি করলেও আসবো না কিন্তু। আমি চলে যাব কি? পূর্ব একটু যেন সায় দিল। কোমর থেকে দুর্বল হাত দুটো আলগা করে পূর্ণতার মুখের দিকে তাকালো। পূর্ণতা কঠোর চাহনিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে। পূর্বের এই অযথা ন্যাকামো ওর একদমই সহ্য হচ্ছে না। কথা বললে কথা শোনে না। পূর্বকে ধরে কি করা উচিত? পূর্ব হালকা করে একটা ঢোক গিলল। আস্তে আস্তে বলল, উঠছি, তোমারও রুমে যেতে হবে না। পূর্ণতা কথাটুকু শুনে কুচকানো কপাল ঠিক করে পূর্বকে ধরে ধরে ফ্লোর থেকে ওঠালো। পূর্ব নিজের শরীরের উপর কাবু রাখতে পারছিল না। ফ্লোরে পা ফেলতে প্রচুর হিমশিম খাচ্ছিল সে। মাথার ভেতর এত যন্ত্রণা হচ্ছিল, চোখ কুচকে ঠোঁট কামড়ে সে কোনো রকমে পূর্ণতার সাহায্য নিয়ে পূর্ণতার রুমে গেল। পূর্ণতার রুমে শুধু অ্যাটাচমেন্ট বাথরুম, বাকি রুমগুলোর জন্য বাইরে বাথরুম সিস্টেম। পূর্বের অবস্থা যেহেতু বেশি খারাপ, তাই পূর্ণতা নিজের রুমটায় এক প্রকার জোর করেই নিয়ে গেল। পূর্বকে বেডে বসিয়ে দিয়ে দ্রুত বাথরুমের দরজা খুলে এলো। এসেই দেখে পূর্ব বেডে গা ছেড়ে দিয়ে চোখ খিচে কাতরাচ্ছে। পূর্ণতা দ্রুত এগুতে গিয়েও আর এগুতে পারল না। কনুয়ের ভাঁজে চোখ দুটো ঢেকে কেঁদে দিল। সুস্থ মানুষটার এমন দিনও দেখা লাগবে সেটা কেউ ভাবত না। গায়ের জোরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে খাটাখাটনি করা মানুষটা এত অসহায়ের মতো কিভাবে কাতরাচ্ছে। কখনোই অসুখে পড়তে দেখেনি, ঠান্ডা জ্বরে ভুগতে দেখেনি। পায়ের অ্যাক্সিডেন্টে ব্যথার শব্দও করেনি পূর্ব। সেই পূর্বের মুখ থেকে চাপা যন্ত্রণার অস্ফুষ্ট শব্দ আসছে। পূর্ণতার চোখ থেকে টলটল করে পানি বেয়ে পড়ছে। হিচকি তুলে কেঁদে চলেছে সে। সহ্য হচ্ছে না কিছুই, সব কিছু তছনছ লাগছে ওর। বুকের ভেতরটা এফোর এফোর করে ঝাঁঝরা করে দিচ্ছে পূর্বের আর্তনাদ। পূর্ব অস্পষ্ট সুরে চোখ খুলে পূর্ণতার দিকে দুর্বল হাতটা বাড়িয়ে দিয়েছে। কথা বলতে গিয়েও ওর চোখ তীব্র যন্ত্রণায় খিচে আসছে। তবুও আস্তে আস্তে শোনা যাচ্ছে, আমার খারাপ লাগছে, দূরে দাঁড়িয়ে থেকো না, কাছে এসো। পূর্ণতা ছুটে গিয়ে ওর তপ্ত হাতটা ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, কিচ্ছু হয়নি তোমার, আমি তোমার জ্বর কমানোর ব্যবস্থা করছি, তুমি ওঠো পূর্ব।
আরেকবার কষ্ট করে উঠে একটু ওয়াশরুমে আসো। আমি বলছি তো, তোমার কিচ্ছু হবে না। পূর্ব আধবোজা চোখের দৃষ্টিতে আবার ঢোক গিলল। পুরো মুখ লাল হয়ে আসছে ওর। পূর্ণতার 1 মিনিট অপেক্ষা করল না। সবটুকু শক্তি দিয়ে সে পূর্বকে টেনে তুলে বাথরুমে নিয়ে গেল। পূর্বকে এক হাতে জাপটে ধরে পূর্বের পেছনে থাকা শাওয়ারের নব মুছড়ে দিল। থোকা থোকা বৃষ্টি ফোঁটার পানি এসে পূর্বের তপ্ত শরীর ভিজিয়ে দিচ্ছিল। পূর্ব পূর্ণতার কাঁধে মাথা হেলিয়ে দিলে পূর্ণতা আবার নবটা মুছড়ে পানির স্পিড সর্বোচ্চ সীমায় করে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরোপুরি ভিজে গেলে পূর্ণতা তাচ্ছিল্যের সুরে বলল, তোমার জন্যই ঠান্ডার মধ্যে ঝর্ণার পানিতে ভিজতে হচ্ছে। আমার অবস্থা তুমি বুঝতে পারছো? পূর্ব চোখ বন্ধ করে পূর্ণতার পিঠ খামচে ধরল। শিউরে উঠল পূর্ণতা, চেঁচিয়ে উঠল সাথে সাথে, কি করছো তুমি? বলেছি না জ্বর কমুক। পূর্ব কোনো উত্তর দিল না। নির্লিপ্তে আরেক হাত পূর্ণতার ঘাড়ে রাখল। পূর্ণতার পিঠের মাঝে পূর্বের শক্ত হাতের বিচরণ চলছে তখন। গায়ের তাপমাত্রা একটু একটু করে নামতে শুরু করেছে। পূর্ণতার কাঁধ থেকে মাথা উঠিয়ে দৃষ্টি ছুড়ল পূর্ণতার চাহনির দিকে। শাওয়ারের বেগতিক সীমার জন্য পূর্বের থুতুনি থেকে একনাগাড়ে পানি পড়ছে। পূর্ণতা আর কোনো পাল্টা প্রশ্ন করতে পারল না পূর্বের দিকে তাকিয়ে। পূর্ব ওকে যেন সম্মোহন করতে চাইছে। শান্ত চোখ দুটো দিয়ে পূর্ণতার হৃদগহ্বরের গভীর জায়গায় যেন পৌঁছাতে চাচ্ছে পূর্ব। পূর্ণতা বারবার পানির জন্য চোখ ঝাপটা দিচ্ছে। এদিকে পূর্বের কোনো হেলদোল নেই, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পূর্ণতার পিঠে হাতের 5 আঙ্গুলে জোরালো চাপ দিয়ে নিজের সাথে মেশালো সে। ধীরে ধীরে পূর্ণতার মাঝে স্বল্প দূরত্বটা ঘুচিয়ে ওর কানের নিচে তপ্তকর ঠোঁট ছোঁয়ালো পূর্ব। কেঁপে উঠতেই পূর্ব ওকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কতদিন আমার কাছে পাই না। আমার কথা তুমি স্মরণ করো? আমার যে খুব খারাপ সময় গিয়েছে তখন তুমি ছিলে না পূর্ণ। মাথা ব্যথায় মরে যেতাম, কেউ একটু এসে মাথায় হাত বুলিয়ে দিত না। আমার বিছানায় তোমার জায়গাটা খালি পড়ে থাকতো, তুমি আসতে না। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তোমার মুখটাও দেখতে পেতাম না। হাত বাড়িয়ে তোমার শোয়ার জায়গাটা দেখতাম, চোখে আর ঘুম আসতো না পূর্ণতা। আমি কিভাবে ছিলাম বলো? তোমার গায়ে হাত রেখে ঘুমানোর যে অভ্যেসটা হয়েছিল, সেই অভ্যেস মতো তোমাকে একদমই পেতাম না। চোখ খুললেই তুমি নেই। আজ তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তোমাকে বুকের সাথে মিশিয়ে রাখতে চাচ্ছি। আমার অবস্থাটা একটু বোঝো, আমি তো অসহায় হয়ে আছি। পূর্বের কথা শুনে ওই অবস্থায় চোখ বন্ধ করে ফেলল পূর্ণতা। পূর্বের উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে নরম গলায় বলে উঠল, চলে আসলে না কেন? আমার কাছে একবার বেহায়া হয়ে চলে আসতে, আমি কি ফিরিয়ে দিতাম? আমারও একই প্রশ্ন। তুমি কখনো যদি আমার কাছে চলে আসতে, আমি কি তোমায় ফিরিয়ে দিতাম? আর কোনো শব্দ উচ্চারণ হলো না দুজনের মাঝে। প্রশ্ন একই হলেও উত্তর দিল না কেউই। পূর্ব জ্বরের মধ্যে থাকলেও সম্পূর্ণ সজ্ঞান চেতনায় ছিল। পূর্ণতা তখন পূর্বের চুলগুলো আঙুলে নাড়াচাড়া দিয়ে গরম ভাবটা কাটাচ্ছিল। পূর্ব তার প্রিয়তমা স্ত্রীকে বহুদিন পর কাছে পেয়ে নিজের শক্ত মূর্তি পাশে ফেলে নরম আকার ধারণ করেছিল। পূর্ণতার ডান কাঁধে পাগলের মতো অষ্টযুগল স্পর্শ করছিল সে। প্রতিবার তপ্ত ঠোঁটের আকস্মিক ছোঁয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠলেও পূর্বের জ্বর কমানোই যেন পূর্ণতার মুখ্য উদ্দেশ্য। পূর্ব চুপচাপ পূর্ণতাকে ছেড়ে দিল। আচম কেমন আচরণে পূর্ণতা কিছুটা কৌতূহল বোধ করলেও পূর্বের চোখ যেন অন্য কিছুর জন্য আকুলি বিকুলি প্রকাশ করছে। সে খুব করে পেতে চাইছে পূর্ণতার অধর স্পর্শ। পূর্ণতা ওর দিকে স্থির দৃষ্টিতে তাকানো অবস্থায় হাত বাড়িয়ে পূর্বের পেছন থেকে শাওয়ারটা স্লো করতে লাগলো। পূর্ব ওকে যেন ঘায়েলি করতে চাইছে ওর দৃষ্টি দিয়ে। সে পূর্ণতাকে আচমকা সামনে থেকে ঘুরিয়ে শাওয়ারের নবের পাশে দেয়ালে ঠেকিয়ে ধরল। পূর্ণতার হলদে উজ্জ্বল চামড়ায় শীতের কারণে প্রশস্তময় কাটা দিয়েছিল। পূর্ব তার শান্ত গলায় মাদকপূর্ণ কণ্ঠে বলল, জ্বর কমেছে না? এবার একটু প্রাপ্যটা বুঝে নেই। পূর্ণতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে।
কথার মানে বোঝাটা আর বাকি নেই পূর্ণতার। পূর্ব তার শক্ত হাত দিয়ে পূর্ণতার হাত দুটো দেয়ালে উঠালো। পূর্ণতার আঙুলের ফাঁকে নিজের আঙুল গুজে দিয়ে দেয়ালে চেপে ধরল। পূর্ণতার কোনো বিশেষ ভাবাবেগ স্পষ্ট না। পূর্বের দিকে সম্মোহিত চাহনিতে তাকিয়ে থাকতেই পূর্ব ধীরে ধীরে ওর সিক্ত ওষ্ঠের দিকে এগুতেই একটু থামল। পূর্ণতা ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে লজ্জায়। পূর্ব এক পলক কাঁপা কাঁপা ওষ্ঠ দুটির দিকে তাকিয়ে পরক্ষণেই পূর্ণতার লজ্জামাখা মুখটার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। পূর্ণতার চোখ বন্ধ রাখা অবস্থায় বলল, ৮০ কেজির মানুষ এভাবে তাকিয়ে থাকলেও তো সমস্যা। কিছু একটা করুন, নয়তো ছাড়ুন। পূর্ব বাঁকা করে হাসল। পূর্ণতার চতুর কথা শুনে পূর্ব ওর ভঙ্গিতেই উত্তর দিল, ৭৫ কেজির মানুষ এভাবে কেন তাকিয়ে থাকে সেটা বোঝার কথা। অবশ্যই মারাত্মক কিছু করতে চাইছি, ছাড়ার জন্য তো এভাবে ধরে রাখিনি। কথা শেষ হতেই পূর্ণতা চমকে গিয়ে চোখ খুলল। ওর ৫ কেজি ওজন কমার ব্যাপারটায় কিছু বলবে অমনি নিজের গরম ওষ্ঠজোড়ায় পূর্ণতার ওষ্ঠযুগল দখলদারিত্ব করল পূর্ব। ব্যাকুল হৃদয়ের শুষ্ক উঠোনে দীর্ঘদিন পর তৃষ্ণা নিবারণের যেন সুযোগ পেল। দুটি পিপাসার্ত আত্মার বহু প্রতীক্ষার প্রহর যেন ওষ্ঠযুগলের মিলন কার্যে শেষ হলো। পূর্ব সত্যিই তার কথা মোতাবেক মারাত্মক কাজটি করে দেখালো। পূর্ণতার নিচের ঠোঁটটি তার দাঁত দ্বারা আঁকড়ে ধরল। পূর্ণতা কুঁকড়ে উঠতেই চোখ মেলে দেখল, রাশভারী মানুষটার সুন্দর দুই চোখ থেকে আবারও পানি পড়ছে। কখনোই দৃশ্য দেখার পর পূর্ণতার স্বাভাবিক থাকতে পারে না, আজও পারেনি। সে দ্রুত পূর্বের গাল দুটো ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের দুই কোণা মুছে ফেলল। পূর্বের ওজন কমল কি করে? খাওয়া দাওয়া বাদ দেওয়ার কারণে? তাই বলে ৮০ থেকে একদম ৭৫-এ নেমে যাবে? ঠিক কী করলে শরীরের অ্যান্টিবডি সিস্টেম লো হয়ে যায়? পূর্ণতার ইচ্ছে করছিল পূর্বের ঠোঁট ছেড়ে ওর সারা মুখে চুমু দিতে। শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে গম্ভীর মুখটা। রাতের পর রাত যে ঘুমটা হয় না সেটা চোখের দিকে কিছুক্ষণ তাকালেই বোঝা যাবে। পূর্ণতা গাল থেকে হাত নামিয়ে ধীরে ধীরে পূর্বের বুকে হাত রাখল। এটা তো পূর্ণতার শয়নসজ্জা। এই জায়গাটায় কত রাত যে আরামের ঘুম দিয়েছে সে, তার কোনো হিসেব নেই। এখনও সেই শুনশান রাতের কথা মনে পড়ে ওর। বদমাইশ লোকদের ধাওয়া খেয়ে রাস্তায় বেহুশ হয়েছিল। আশ্চর্যজনকভাবে এই পূর্বের বাহুগুলোর মাঝে ডুবেছিল পূর্ণতা। তখন কি পূর্ব জানত এই মেয়েটি তার জীবনের পূর্ণতা হবে? তাকে ঘিরে জীবনের সব কিছু চলবে। পূর্ণতার মাঝে হারিয়ে গিয়ে অমানসিক যন্ত্রণা সহ্য করবে। মানুষটা কিছুই জানত না। পূর্বর ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আবার সেখানে মৃদু চাপ দিল। চোখ নিচু করে গভীরভাবে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়তে থাকলে পূর্ণতার শান্ত কণ্ঠে বলল, রুমে আসো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি টি শার্ট ট্রাউজার এনে দিচ্ছি। পূর্ব কেমন অপ্রকৃতিস্থ কণ্ঠে তড়িঘড়ি করে বলল, আজ একটু শাড়ি পরো না, ওই ডার্ক ব্রাউনের শাড়িটা। একবার, শুধু একবার। আমি আজকের রাতটুকু ওই শাড়িতে দেখতে চাই। পূর্ণতা অবাক হয়ে বলল, এখন? এই সময়? হ্যাঁ এখন, এই সময়। তুমি পড়বে? একবার পড়বে শুধু। পূর্বের চোখে মুখে আকুতি জানানোর অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। পূর্ণতা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু সুরে বলল, পড়ব, কিন্তু আগে তুমি কিছু খাবে, তারপর ওষুধ নেবে, তারপর। পূর্ণতার কথার মাঝে দাড়ি বসিয়ে পূর্ব প্রীতিকর হাসিতে বলল, তারপর পূর্ব আস্তানায় শিকার হয়ে যাবে। লজ্জায় চোখ নামিয়ে ফেলল পূর্ণতা। এদিকে পূর্ব ফিক করে হেসে দিল পূর্ণতার মুখ দেখে। পূর্ণতা ওয়াশরুম থেকে রুমে নিয়ে এলো পূর্বকে। বারান্দা থেকে শুকনো টাওয়াল এনে পূর্বের মাথা মুছে দিয়ে গা মুছে দিল। ড্রয়িং স্পেসে গিয়ে ছুঁড়ে মারা টি শার্ট ট্রাউজার এনে ওকে চেঞ্জ করতে বলে পূর্ণতা আলমারি খুলল। যত্ন করে গুছিয়ে রাখা শাড়ির হ্যাঙ্গার থেকে গাঢ় বাদামি শাড়িটা বের করল। ওয়াশরুম থেকে পোশাক পাল্টে পূর্ব রুমে ঢুকতেই বলল, ব্লাউজটা কালো হওয়া চাই, ফুল স্লিভ, মাথায় কোনো পোটলা বাঁধবে না, চুল আঁচড়ালে পেটাবো, সুন্দর করে পিঠে ছেড়ে দেবে।
ঠোঁটে খবরদার ভুল করেও লিপস্টিক জাতীয় কিছু মাখবে না। আমি কোনো কৃত্রিম জিনিসের স্বাদ নিতে প্রস্তুত নই। কাটকার জবাবে গম্ভীর মুখে আজ্ঞা জারি করল পূর্ব। এরপর বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলো পূর্ণতার। পূর্ণতা নুরানিকে বলে কিছু ফল কেটে পূর্বের সামনে বসে থাকতে বলেছে। পূর্ব যে পর্যন্ত সব ফল না খাবে সেই পর্যন্ত উঠতে না করেছে নুরানিকে। নিরুপায় পূর্ব এক পিস মুখে দিয়ে চেহারা এমন ভোঁতা করল যেন অখাদ্য দিয়েছে খেতে। সে নুরানিকে বলল, তোদের বাড়িতে নিম পাতাও বোধহয় মিষ্টি লাগবে, কিন্তু এগুলো কি এনেছিস? নুরানি পূর্বের তেরা কথা বুঝতে না পেরে ভ্যাবাচাকা খেয়ে কৌতূহল গলায় প্রশ্ন করল, ভাই আপনি এটা কি বললেন? নিম পাতা মিষ্টি হইব কেন? নিম পাতা তো তিতা বিষ। নুরানি, তোর খালাম্মা মিসকিন স্বভাবের মহিলা না হলে বাড়িতে সব অখাদ্য রাখে না। অসুস্থ রোগীকে আপেল কমলা মালটা দেয়, আমাকে এটা কি দিয়েছে? পেয়ারা বাঙ্গি তরমুজ। এ জ্বরের মুখে এগুলো ভালো লাগে? আপনি আসবেন এটা কে জানতো দুলা ভাই? খালাম্মা জানলে তো আগেই ফল টল কিনা আনতো। শোন নুরানি, তোর খালাম্মা জানলে বাজার থেকে ইঁদুরের বিষ আনতো, এনে আমার খাবারের মধ্যে ছিটিয়ে দিয়ে মেরে ফেলতো। পূর্বের তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা শুনে নুরানি আশ্চর্য হয়ে গেল। ভীতুর মতো সংকুচিত কণ্ঠে বলল, ও ভাই, আপনার কি মাথা চাড়া দিছে? আপনি এইগুলা কি বলেন? খালাম্মা আপনারে ইঁদুরের বিষ দিব কেন? খালাম্মা তো বাসাই নাই। তোর খালাম্মা যে আমাকে দেখতে পায় না সেটা তুই ভুলে গেছিস নুরানি? ভালোই হয়েছে বাসায় নেই। এরপর পূর্ব বিড়বিড় করে নিজের সাথে বলল, আম্মার জন্য বউয়ের ঠোঁটে চুমুও খেতে পারি না, কাছে ভিড়তে পারি না। লোকে শুনলে আমার কি প্রেস্টিজটা থাকবে? কি ভাববে? ছি। এদিকে নুরানি উৎসুক ভঙ্গিতে বলল, খালাম্মার কথা আর বইলেন না দুলা ভাই, কুয়ারা করে খালি। এমন একটা ভাব যেন দুনিয়াতে হে একলাই মাইয়া পয়দা করছে, আর কেউ করে নাই। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি আপার প্রেমিক? আপনি হইলেন জামাই, জামাই বউয়ের সাথে থাকবো, ওইখানে আপারে আপনার কাছ থেকে দূরে সরাইয়া রাখছে, এইটা কি ঠিক? পূর্ব ওষুধের পাতা থেকে ক্যাপসুল ছিঁড়ে পানি দিয়ে গিলে বলল, দেখেছিস তোর মাথায়ও কত বুদ্ধি, অথচ দেখ ওনার মতো শিক্ষিত একজন ডাক্তারের মাথায় এসবের কিছুই নেই। তোর আপাকে আমার কাছ থেকে আলাদা রেখে গুণা ছাড়া কিছুই কামাচ্ছেন না। তোর কথা শুনে ভালো লাগলো নুরানি, এখন এইসব আমার সামনে থেকে সরা, বিরক্ত লাগে দেখতে। নুরানি পূর্বের সামনে থেকে ট্রে সমেত সব জিনিস নিয়ে বাইরে চলে গেল। এদিকে পূর্ণতার অপেক্ষায় চোখ দুটো বন্ধ করে মাথার নিচে দুই হাত রেখে শুলো পূর্ব। গায়ে মোটা কম্বল টেনে শরীরের কাঁপুনি কাটাতে চাইল। কিছুক্ষণ পর পূর্ণতা আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে বাইরে একবার চুপি দিতেই দেখল পূর্ব চোখ বন্ধ করে আছে। মিটিমিটি হাসি দিয়ে সে নিঃশব্দে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ফ্লোরে পা এমনভাবে রাখলো যেন পূর্ব ভুলেও টের না পায়। পূর্ণতা রুমের বাইরে গিয়ে নুরানিকে ঘুমাতে বলে আবার ফিরে আসলো। রুমের দরজায় সিটকিনি তুলে দিয়ে যে পিছু ফিরবে অমনি পায়ের সাথে কুচি আটকে এলো ওর। পূর্ণতা মাথা একটু নুয়ে কুচি ঠিক করতেই পূর্ব চোখ খুলে ফেলল। চুলের পানিতে পূর্ণতার চিকন শরীরের পিঠটা ভিজে গেছে। গোসলের পর হুট করে ফর্সা ভাব চলে এসেছে পূর্ণতার শরীরে। সেই ফর্সা ভাবের সাথে গাঢ় বাদামি শাড়িটা তার শরীরের নিপুণতায় মিলেমিশে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। পূর্ণতার মুখটা দেখার জন্য আকুপাকু করছে পূর্ব। কখন পূর্ণতা কুচি সামলে পূর্বের দিকে ফিরে তাকাবে? পূর্ব আর ধৈর্য অপেক্ষা নিয়ন্ত্রণ রাখতে পারল না। কম্বল সরিয়ে ফ্লোরে পা রাখতেই জ্বরের শরীরে আবারও মৃদু শিরশিরানির কাঁপুনিটা এলো। সেটা তোয়াক্কা না করে পূর্ণতার দিকে এগিয়ে গেল পূর্ব। কুচি ঠিক করে পূর্ণতা পিছু ফিরতেই পূর্বের সাথে চোখাচোখি হয়ে গেল ওর। থেমে গেল দুজনের দৃষ্টি, থেমে গেল যেন সময়। পূর্ণতার বুকে ধুকপুক ধুকপুক করে হৃৎপেশি ছুটছে। এই ধুকপুকানি শব্দ কি পূর্ব টের পাচ্ছে? কেমন হুলকা স্পিডে ছুটছে হৃৎপিণ্ডটা।
পূর্ব ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার কাছে এসে মেধহীন কোমরটার বাম দিকে হাত রেখে কাঁধ থেকে চুল সরিয়ে বলল, তোমার মতো নির্দয় কেউ হয় না। বাসের মধ্যে কি বলেছিলে যেন? আমার মুখের মাস্কটাও তোমার চেয়ে সৌভাগ্যবান। আমাকে আস্ত সামনে পেয়েও কিছুই করতে পারলে না কেন? চোরের মতো সেদিন কেন চলে গেলে? বলতে বলতে পূর্ণতার বাম কাঁধে ঠোঁট ছোঁয়ালো পূর্ব। মৃদু ভঙ্গিতে কেঁপে উঠতেই পূর্ণতা কঠোর কণ্ঠে উত্তর দিল, কারণ তোমার মতো পাষাণ লোক কখনো হয় না। হাসপাতালে আমি একাই সারাদিন শুয়ে থাকতাম, নার্সও 24 ঘন্টা পাশে এসে পড়ে থাকতো না। কিন্তু তুমি ছলচাতুরতি করেও আমাকে একবার দেখতে আসতে না। এটা কি গ্রহণযোগ্য? বলো আসিফ। পূর্ব কাঁধে ঠোঁট ছোঁয়াতেই গলার কাছে স্পর্শ করছিল পূর্ব। ওই অবস্থাতেই তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দিল, তোমার মা বাইরে থেকে ভেতরে না যাওয়ার সিস্টেমটা চালু করেছিল। তোমার কাছে কেউ না থাকলেও তোমার কাছে কাউকে আসতে দিত না সে। পূর্বের কথা শেষ হতেই পূর্ণতাও আরেক চোট প্রশ্ন ছুড়ল পূর্বকে। পূর্ব তখনও উন্মাদগ্রস্তের মতো পূর্ণতাকে ঘুরিয়ে ঘাড়ে ঠোঁট স্পর্শ চালাচ্ছে। পূর্ণতা চোখ বন্ধ করে কঠোর সুরে বলল, তুমি সেদিন আমাকে দেখতে ফ্ল্যাটে এসেছিলে, তাই না? নবেল লক খুলে ভেতরে ঢুকে আমাকে দেখার ধান্দা ছিল তোমার। আমি জানতাম ঢপ মেরে তুমি এসেছো। পূর্ব মৃদু শব্দ করে হেসে দিল। পূর্ণতার পিঠ থেকে চুল সরিয়ে সামনে ছেড়ে দিতেই সহাস্য কণ্ঠে বলল, কিভাবে বুঝলে? এত ব্রেন তোমার? আমি তো কোনো ক্লু ছেড়ে যাওয়ার মানুষ নই। কথাটুকু শেষ করতেই পূর্ণতা তার প্রস্তুতকৃত উত্তর শোনাবে, তখনই পিঠে গরম ওষ্ঠের পরশ পেয়ে কথা আটকে ফেলল। পূর্ব সমস্ত পিঠে নির্লিপ্ত ভঙ্গিতে সেই কার্য সম্পাদনের মধ্যেই আবার বলে উঠল, কি হলো? বলো বলো, কিভাবে বুঝলে আমি এসেছিলাম? আমি তো কোনো নাম নিশানা ছেড়ে যাইনি। পূর্ণতার ইচ্ছে করছিল কড়া কড়া কিছু কথা শোনাতে। এদিকে পূর্ব নীরবে পেটের উপর হাত রেখে দিয়েছে। স্বস্তিকর অবস্থার মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি অনুভব হচ্ছিল ওর। কিন্তু পরক্ষণে মত পাল্টে পূর্ণতা বলে উঠল, তুমি আরেক দিন নবেল লক খুলে ভেতরে ঢুকেছিলে। আয়মান বলেছিল তুমি চোরা টেকনিক ব্যবহার করে লক খুলেছ। পূর্ণতার পিঠে ছোট্ট কালো তিলের উপর ওষ্ঠ বসাতে গিয়ে থেমে যায় পূর্ব। চোরা টেকনিক শব্দটা শুনে হেসে দিয়ে জিজ্ঞেস করে, তারপর? পূর্ণতার জন্য প্রশ্নাত্মক অবস্থা তৈরি করে ছোট্ট তিলের উপর গভীর আবেশে ঠোঁট ছোঁয়ালো পূর্ব। পূর্ণতার শিউরে উঠে উত্তরটা আর দিল না। স্বল্প সময় পর পূর্ণতাকে নিজের দিকে ঘুরালো পূর্ব। পূর্ণতার চোখ ফ্লোরের দিকে নত। পূর্ব সেই দৃষ্টিটা নিজের দিকে আবদ্ধ করতে পূর্ণতার থুতুনি ধরে উপরে উঠালো। হঠাৎ পূর্ণতা কি যেন ভেবে চট করে প্রশ্ন করল পূর্বকে, তুমি কি এমপি হওয়ার পর আমাকে ভুলে যাবে? প্রশ্ন শুনে হৃদয়ের মাঝে কয়েকটা ভাঁজ ফেলল পূর্ব। কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দুই হাতে গায়ের কালো টি শার্ট খুলে ফেলল। ড্রেসিং টেবিলের দিকে টি শার্টটা ছুঁড়ে মারতে পূর্ণতার দুই চোয়ালের নিচে হাত রেখে পূর্ব উদ্বিগ্ন সুরে বলল, তোমাকে আমি কিসের জন্য ভুলতে যাব বলো তো? কেন ভুলবো? তুমি তো আমার বউ। ম্যাথের কোনো জটিল সূত্র না, তাহলে কেন ভুলতে যাব? পূর্ণতা নিচু স্বরে জবাব দিল, আমি যে তোমার বউ এটা কে জানে? আমি যে বিবাহিত এটা পার্টির সবাই জানে। আশা করি আমার পার্সোনাল লাইফ নিয়ে তারা মাথা ঘামানোর চেষ্টা করতে পারবে না। আর আমি চাই না তোমাকে কেউ চিনুক, চিনে শেষে তোমার ক্ষতি করুক। জানো পূর্ণ, আমি সব সময় তোমাকে পার্টির ক্ষতি থেকে দূরে রাখতাম। এটাই আমার মূল চিন্তা ছিল। কিন্তু ঘরেই যে মেন শত্রু রেখেছিলাম। আল্লাহ যদি আমাকে আরেকটু বুঝ দিত, যদি আরেকটু সচেতন হতাম, তাহলে কি আমাদের বাচ্চাটা। বুক ভর্তি ভারী নিঃশ্বাস ছাড়ল পূর্ব। সেই নিঃশ্বাসের শব্দ যেন ব্যথিত বুক থেকে ক্ষতরূপে চিরে বেরিয়েছে। পূর্ণতা তৎক্ষণাৎ পূর্বের হাতটা টেনে পেটের উপর রাখল। পূর্ব ওর দিকে বিস্ময় দৃষ্টিতে চোখ তুলে তাকালে পূর্ণতা ছলছল চোখে আহত কণ্ঠে বলল, আমার মনে হয় ও এখনো আমার পেটে আছে।
আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িয়ে ঘুমাচ্ছে পূর্ব। তুমি বিশ্বাস করো, আমি এখনও নড়াচড়া স্মরণ করি। আমি তোকে কোনোদিনও ভুলতে পারবো না। 6 মাস আমার গর্ভে যত্ন করেছি। পেটে হাত রাখলে মনে হতো তোমাকে সঙ্গে নিয়ে আছি। তুমি তো আমার পাশে 24 ঘন্টা থাকতে পারতে না। আমাকে না ডেকে নিজেকে দেখতে না দিয়ে খুব সকাল সকাল বেরিয়ে যেতে। সারাটা দিন ওকে নিয়ে কত কথা বলতাম। আমার একা একা সময়গুলো ওর সাথে কেটে যেত। সন্ধ্যায় তুমি বাসায় ফিরতে, তখন মনে হতো আত্মায় শান্তি পেলাম। রাতে তোমার বুকে মাথা রেখে পেটে তোমার হাত টেনে ঘুমাতাম। দিনগুলো কোথায় গেল? আমি যে ওই দিনগুলো মনে করে এখনো কাঁদি। আমার প্রাণটা তো শান্তিতে নেই পূর্ব। হাসপাতালে জ্ঞান ফেরার পর চিৎকার করে কেঁদেছি। ও আমাকে ছেড়ে দুনিয়া না দেখতেই চলে গেল। তুমি আমাকে দেখা না দিয়েই দূরে চলে গেলে। আমি দিন শেষে আবারও নিঃসঙ্গ হয়ে গেলাম। নিঃসঙ্গতার দুঃখ যে যন্ত্রণা দেয়, মৃত্যুও তাতে সহজ লাগে। আমি তো ওই যন্ত্রণা সহ্য করার অবস্থায় ছিলাম না। তবুও শ্রেয়ার মতো নিজের মৃত্যু ডেকে মহাপাপ করতে পারতাম না। কিন্তু আমার ওই মুহূর্তে এমনটাই মন চাইতো, যেন নিজেকে শেষ করে ফেলি। আমি কেমন খারাপ অবস্থায় ছিলাম বলো? পূর্ণতা হু হু করে আবারও কেঁদে উঠল। কিছু স্মৃতি মনের গহীন এত গভীর কালিতে দাগ কাটে, সেটা কখনো উঠানো যায় না। পূর্ণতার একাকিত্বের সময়গুলো কেমন বিষাদের ছায়াতে লিপ্ত ছিল, সেটা পূর্ণতার কান্নায় ব্যক্ত করেছিল তখন। পূর্ব স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও বুকের কোথাও যেন পুরনো ক্ষতের তোলপাড় শুরু হয়েছে। চোখের কোলে বৃষ্টির মতো অশ্রুর আগমন হচ্ছে। গুমট ভরা পরিস্থিতি আবারও একটু আগে চাঞ্চল্যকর মুহূর্তে কনভার্ট করতেই পূর্ণতার শাড়িতে হাত দিল পূর্ব। কান্নারত অবস্থায় চমকে উঠতেই পূর্বের দিকে তাকিয়ে সব শব্দ যেন গুলিয়ে ফেলল। পূর্ব আঁচল টেনে এক ঝটকায় পূর্ণতাকে কোলে তুলে ওর কপালে চুমু খেয়ে বলল, দিন শেষে তো আমরা একসাথেই আছি। এবার না হয় আপকামিং এমপি শয়নসজ্জা গ্রহণ করো। পূর্বকে বেডের দিকে নিয়ে যেতেই পূর্ণতা চোখ মুছে হেসে দিয়ে বলল, ওয়াসিফ পূর্বের নামে ভোট দিলে কি সমস্যা হবে? পূর্ব ওর দিকে এক চিলতে হাসি দিয়ে বেডে শুয়ে বলল, ওটা কি তোমার এলাকায় পড়েছে? পায়ের কাছ থেকে মোটা কম্বলটা টেনে নিল পূর্ব। পূর্ণতার উপর ঝুঁকে ওর দুই পাশে হাত রেখে ঠিক মাঝখানে বন্দি করতেই পূর্ণতা কম্বলটা টেনে পূর্বের পিঠ ঢেকে দিয়ে বলে উঠল, যদি ওই এলাকায় যেয়ে তোমার বউ হিসেবে ভোট দিয়ে আসি? শব্দ করে হেসে উঠল পূর্ব। গালে কপালে নরম ওষ্ঠের ভাঁজে স্পর্শ মিলিয়ে দিল। পূর্ণতার প্রতিটি রন্ধ্রস্থলে স্পর্শের ভুবন ছড়িয়ে দিতেই পেটে আলতো ঠোঁট ছুঁয়ে পূর্ব আস্তে করে অস্পষ্ট সুরে ফিসফিস করে বলল, তুমি পূর্ণতা কবির হিসেবে ভোট দিয়ে এসো। আমি ভোট কেন্দ্রের ওয়াশরুমে তোমার জন্য অপেক্ষা করব। এমপি হওয়ার খুশিতে বউয়ের কাছ থেকে কয়েকটা মিষ্টি মুক্ত করতেই পারি, তাই না? দোকানের মিষ্টি তো। পূর্ব কথা শেষ করতে পারল না। মাথার পেছনে আকস্মিক চাপ অনুভব করতে ছিটকে পড়ল অষ্টযুগলের মায়ায়। পূর্ণতার আচানক কাণ্ডে মনে মনে পূর্ব বলল, আহা প্রিয়তমা, বুঝলাম তোমার আকুতি, মিটিয়ে দেব তোমার বাসনা। আজ ওয়াসিফ পূর্ব তোমায় ছাড়ছে না। রাতটা দীর্ঘ, চারপাশ নিস্তব্ধ। আকাশটা থেমে থেমে মৃদু শব্দে ডেকে উঠছে। বৃষ্টি শেষ হওয়ার পর বিল্ডিংয়ের ছাদ থেকে জমাটবদ্ধ পানিগুলো একনাগাড়ে কোথাও পড়ছে। বাতাসটা শীতল। গায়ে মোটা কম্বল জড়িয়ে ব্যস্ত শহরটা ঘুমিয়ে পড়েছে। অন্ধকারময় স্বল্প আলোয় রুমটা এখন বেশ শান্ত। পূর্ণতাকে বুকে টেনে শুয়ে আছে পূর্ব। এলোমেলো চুলগুলো পূর্বের আঙুলের ফাঁকে পরম আবেশে হেলে দুলে খেলছে। পূর্ণতার উষ্ণ নিঃশ্বাস পূর্বের উজ্জ্বল ফর্সাটে বুকটার উপর ক্ষণে ক্ষণে পড়ছে। পূর্ব তাকিয়ে আছে স্বচ্ছ কাচের থাই জানালার বাইরে। রাতের তারাগুলো কালো চাদরে মুক্তার মতো জ্বলজ্বল করে জ্বলছে। অজানা ভয় অচেতন মন বারবার সূক্ষ্ম কারণে চিন্তার সাগরে ডুবছে।
নির্বাচন যত এগিয়ে আসছে ভেতরে ভয়ের কোন্দল ততই যেন জটলা বেঁধে কঠিন হয়ে যাচ্ছে। আজ পূর্ণতাকে এভাবে কাছে টেনে রাখার বর্ণিল মুহূর্তগুলো সে জীবনের এক একটা বিশেষ স্মৃতি হিসেবে জমা করছে। পূর্ণতাকে ছাড়া তার জীবনের গতিধারা যে অচল, এটুকু বুঝে গেছে পূর্ব। যত উত্থাল পাথাল ঝড়ে আসুক সে পূর্ণতার কাছে ভিড়লে সব কিছুই ভুলে যায়। অদ্ভুতভাবে সকল যন্ত্রণা পূর্ণতার আবেগ স্পর্শ ভালোবাসার আচ্ছাদনে মুছে যায়। পূর্ব অঘোর চিন্তায় মশগুল থাকতে হঠাৎ তার খোঁচা খোঁচা দাড়ির উপর নরম হাতের স্পর্শ পায়। চকিতে তাকাতে গিয়ে দেখে পূর্ণতা বুকে থুতুনি ঠেকিয়ে কেমন শান্ত চোখে তাকিয়ে আছে। এই শান্ত চঞ্চল ভাবটা পূর্বের কতই প্রিয় তা পূর্ণতা হয়তো জানে না। পূর্ব গাল থেকে হাতটা টেনে ঠোঁটের কাছে এনে প্রতিটা আঙুলে চুমু খেল। পূর্ণতার মাথা থেকে হাত সরিয়ে ওর চিবুক স্পর্শ করে বলল, ঘুমাওনি এখনো? পূর্ণতা শান্ত দৃষ্টিতে নাসূচক মাথা নাড়াল, কোনো শব্দ উচ্চারণ করল না। পূর্ব আঙুলের ফাঁকে আঙুল গুজে দিয়ে মুঠোবন্দি করল পূর্ণতার হাতটা। ওভাবেই শক্ত করে ধরে রইল সে। পূর্ণতার কপালে কিছু চুল এসে চোখের উপর বিরক্তির উদ্রেক করলে আঙুলের চুলগুলো কানের পেছনে সরিয়ে দেয় পূর্ব। আবারও সে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, ঘুমাওনি কেন? তোমার আসল শয়নসজ্জায় শুয়ে আছো, এর পরেও ঘুম নেই? পূর্ণতা চোখ বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। সে নিঃশ্বাসের উষ্ণ বায়ুটা আবারও পূর্বের বুকের উপর আছড়ে সেটা চতুর্দিকে ছেয়ে গেল। চোখ খুলে পূর্বের চোখের দিকে তাকিয়ে প্রসন্ন কণ্ঠে বলল, কাল রাতেও হয়তো ভাবতে পারিনি আজ রাতে তোমাকে পাবো। এখন কাছে পেয়েও হারানোর ভয়টা খুব করে কাজ করছে পূর্ব। তোমাকে পাওয়া তো সোনার হরিণ পাওয়ার মতো সুখ। এখন যে কালকের জন্য চিন্তা হচ্ছে। পূর্ণতার কথা শুনে শব্দ করে হেসে উঠল পূর্ব। খিলখিলিয়ে হাসতে হাসতে বালিশ থেকে মাথা তুলে পূর্ণতার কপালে ঠোঁট স্পর্শ করে পুনরায় শুয়ে পড়ল। পূর্ণতার চোখে মুখে তখন ভীত অবস্থার শঙ্কা। মুখে সেটা প্রকাশ না করলেও পূর্ব ব্যাপারটা বুঝতে পেরে আশ্বাস বাণীতে বলে উঠল, আমাকে এত বেশি মহামূল্যবান ভাবো দেখেই তুমি মাত্রার চেয়ে বেশি কষ্ট পাও। কাল রাতে কেমন ছিলে আর আজ রাতে কেমন আছো সেসব ভেবে তো টেনশন করে লাভ নেই। আমি তোমার আশেপাশে সামনে পিছে সবখানেই আছি, এইটুকু শিওর থাকো। টেনশনের ঝুলিটা আমার কাছে দিয়ে চুপচাপ একটু ঘুমাও। নয়তো এই চোখ দুটো দেখেছো না, এই চোখ দুটোর নিচে কালি জমে বয়স 33 বানিয়ে দেবে। পূর্ণতার কথা না বাড়িয়ে শুয়ে পড়তেই কম্বলটা গায়ে টেনে ঢেকে দিল পূর্ব। রাত যত দীর্ঘ হচ্ছে ঠান্ডা ভাবটা একটু করে যেন বাড়ছে। পূর্ব চোখ বন্ধ করলে অযথা চিন্তা এসে ভিড় করে মাথায়। ইমতিয়াজ উদ্দিন এখনও পিছু ছাড়েনি পূর্বের। আগে সরল ভাষায় হুমকি দিত, এখন অশ্লীল ভাষায় পূর্ণতাকে ক্ষতি করার কথা উঠায়। লোকটা এমপির ক্ষমতা না পেয়েও যেভাবে মানুষ হাত করে রেখেছে, এতে বোঝাই যায় ইমতিয়াজের মতো মানুষ কতটা ভয়াবহ। কাল বাদে পরশু ওই বদমাইশ লোকটা ঠিকই টুকে টুকে পূর্ণতার খোঁজ বের করবে। পূর্ণতা চোখ বন্ধ করলেও স্পষ্ট টের পাচ্ছিল পূর্ব কোনো কারণে ঘুমাতে পারছে না। রাত এখন 3টা বাজলেও ঘুমের কোনো হদিস নেই পূর্বের। পূর্ণতা আবার মাথা উঠিয়ে কপাল কুঁচকে খেপে গিয়ে প্রশ্ন করল, নিজে ঘুমাচ্ছ না কেন? পূর্ব রাগান্বিত মুখ দেখে যে হাসি দেবে অমনি পূর্ণতা ওর ঠোঁটে হাত চেপে ওই ভঙ্গিতেই বলল, একদম হাসবে না। আমি এখানে হাসির কি বলেছি? আমার সাথে ফাজলামি করছো? কী কারণে ঘুমাচ্ছ না? পার্টির চিন্তা নিয়ে রাত নষ্ট করার ধান্দা তোমার? নাকি ওয়াসিফ ভিলায় আরেকটা বউ রেখে এখানে প্রথম বউয়ের সাথে সময় কাটাতে এসেছো? কী নিয়ে তুমি ঘুমাচ্ছ না বলো দেখি? আমি সত্যি তোমার পেটের কথা শুনতে চাই। দয়া করে আর লুকিয়ে রেখো না। পূর্ণতার অবস্থা দেখে চোখ বন্ধ করে হেসে দিল পূর্ব। এখনও ঠোঁটের উপর পূর্ণতার হাত,
আর সেই হাতের আড়ালেই পূর্ব ঠোঁট চেপে হাসছে। পূর্ণতা স্থির পানে পূর্বের চোখের দিকে তাকিয়ে আছে। ঘন লম্বা পাপড়ির চোখ দুটো হাসির জন্য বন্ধ হয়ে আছে। আল্লাহ পাক মানুষের সর্বস্ব কেড়ে নিল রাতের অন্ধকার শেষে ভোরের কিরণ হিসেবে এক টুকরো হাসির মূর্ছনাটা সর্বত্র যেন ছড়িয়ে দেয়। মানুষটার গম্ভীর মুখের পেছনে হাসির ছায়াটা এত সুন্দর, মন ও মস্তিষ্ক বশীভূত হয়ে যায় তা দেখে। পূর্বের ঠোঁট থেকে কখন হাতটা সরিয়ে ফেলে পূর্ণতার সেই ধ্যান নেই। এখনো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্বের দিকে। পূর্ণতার অমন চাহনি দেখে ধীরে ধীরে হাসি থামিয়ে ফেলে পূর্ব। পূর্ণতাকে কাছে টেনে চোখ বন্ধ করে ওষ্ঠ স্পর্শ করে পূর্ণতার মুখের সর্বস্ব। পূর্ণতা বুঝতে পারে পূর্ব গা ঢাকা দেওয়ার জন্যই এখন কারসাজি চালাচ্ছে। আর সে চিন্তামগ্ন কথাগুলো ব্যক্ত করবে না পূর্ণতার কাছে। পূর্ব বালিশে মাথা রাখতেই পূর্ণতাকে জড়িয়ে ধরে সেদিনের মতো, যেদিন পূর্ণতা প্রচণ্ড ভয় পেয়ে পূর্বের গাড়ির কাছে সেন্সলেস হয়েছিল। হিম হয়ে যাওয়া পূর্ণতার শরীর দুই হাতের মাঝে আবদ্ধ করে উষ্ণ বুকের সাথে চেপে ধরেছিল। ঠিক বুকের পাঁজরের কাছে পূর্ণতার অস্তিত্ব ছিল তখন। অদৃশ্য অধিকারবোধে পূর্ণতার গায়ে হাত রাখতেও দ্বিধান্বিত ছিল না পূর্ব। সেই রাতটুকু আজও স্মৃতি হিসেবে সতেজ হয়ে মনের আঙিনায় নেচে বেড়ায়। ট্রেনের বগিতে পূর্ণতার সাথে খুনসুটিগুলো মনে পড়লে এখনও হাসিতে মন উজাড় হয়। সে প্রথম গভীর স্পর্শ পেয়েছিল ট্রেনে থাকাকালীন পূর্ণতার কোলে। ঘুমের ঘোরে না থাকলেও ঘুমের অভিনয়ে চোখ বন্ধ করেছিল সে। সে ছোট্ট কোলটায় মাথা রেখে পূর্ব শান্তি পেয়েছিল বহুদিন পর। নিঃশ্বাসের সাথে পূর্ণতার গায়ের গন্ধ যেন একীভূত হয়ে প্রাণ চঞ্চল করে দিচ্ছিল পূর্বের। নিজেকে নিয়ে সেই প্রথম অমন ভিন্ন অনুভূতির শিকার হয় পূর্ব। পাকাটা পূর্ণতার কোমর ধরে যখন ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামায়, সেই স্পর্শ আর আজকের স্পর্শ এখনো আগের মতোই নতুন লাগে ওর। মানুষ কখনোই পুরনো হয় না, অনুভূতি কখনো হারিয়ে যায় না, সুপ্ত আকাঙ্ক্ষা কখনো মৃত হয় না। মনের কোণে দিনকে দিন ভালোবাসার শান্তিতে কোণঠাসা হতে থাকে তখন। আজও অটোরিকশায় উল্টো দিকের সিটে বসে আর চোখে পূর্ণতার ছটফট চোখ দুটো মনে করে পূর্ব। নিজের অনুভূতি নিয়ে যখন দ্বিধাপূর্ণে লিপ্ত ছিল তখন আর পূর্ণতার দিকে পাত্তার চোখে দেখেনি সে। দাদাবাড়িতে ফিরে এসে পূর্ণতার সাথে যে অঘটন কাজগুলো চাচাতো ভাই বোন করেছিল, সেজন্য তাদের উত্তম শাস্তি দিয়েছিল সে। কিন্তু কেন দিয়েছিল তখনও প্রশ্নের জবাব মেলেনি পূর্বের। রাতে ঘুমাতে গিয়ে সে অনুভব করল তার হাত দুটো কাউকে আঁকড়ে ধরার জন্য নিষ্পিস করছে। কারো উষ্ণতায় নিজেকে ডুবিয়ে রাখতে ইচ্ছে করছে। পূর্ব ওই মুহূর্তেও নিজেকে বুঝতে পারেনি। কথায় আছে, প্রকৃতি আকাঙ্ক্ষিত মানুষের সাথে 5 বার সাক্ষাৎ করায়। প্রকৃতির সে অদ্ভুত নিয়মের জোরে আবারও দেখা হয় তার। পুরনো কিছু অতীত আনিশার ডোরেই দেখা করিয়ে দিল বর্তমান অনুভূতি পূর্ণতার সাথে। জীবনে কোনো মেয়েকে দেখে কাছে রাখার তীব্র বাসনা কখনোই কাজ করেনি পূর্বের। সেই কঠোর চেতনার বলিষ্ঠ দৃঢ়তায় কখন যে পূর্ণতার ছোঁয়ার জন্য আকুল হয়ে ওঠে টের পায়নি পূর্ব। নিজেকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমেই দিন যেতে লাগল ওর। কিন্তু গ্রামীণ পরিবেশে দাদাবাড়ির নির্মল আঙিনায় কাউকে পাওয়ার জন্য আবেদন করত মন। নিজের সমস্ত বাতকে আর ধরে রাখতে না পেরে ছুটে গিয়েছিল পূর্ণতাদের নানা বাড়িতে সন্ধ্যার সময়। চোরের মতো এক পলক কাঙ্ক্ষিত জিনিসকে দেখার জন্য ঢুকেছিল কালো আঁধারির রুমটায়। পূর্ণতা তখন ভারাক্রান্ত চেহারায় বিছানায় ঘুমন্ত ছিল। রুমের ওইটুকু আবছায়াতে সম্পূর্ণ পূর্ণতাকে দেখতে পারল পূর্ব। কিন্তু হঠাৎ পূর্ণতার ঘুম ভেঙে গেলে আর দাঁড়িয়ে থাকার যোগ খুঁজে পায়নি। শেষ বিদায় জানিয়ে সে চলে গিয়েছিল। এরপর থেকে শুরু হয় মন ও মস্তিষ্কের কুরুক্ষেত্র। মন যেখানে পূর্ণতার খোঁজে আনচান করত, মস্তিষ্ক সেখানে বাধা দিয়ে চুটিয়ে পাটি করতে সায় দিত।
সারাদিন নানা ব্যস্ততায় সব ভুলে থাকলেও রাতটুকুতে বন্ধ চোখের পাতায় পূর্ণতার স্মৃতিগুলো নেড়েচেড়ে ভাবত। ঠিক দ্বিতীয় সপ্তাহের চতুর্থ দিন খোঁজ দিল ছেলেরা। থেকে ও পর্যন্ত সব তথ্য এনে দিল পূর্ণতার। ইচ্ছে করছিল সব ছেড়ে ছুড়ে পূর্ণতার কাছে ছুটে গিয়ে সেই অধিকার বোধে পূর্ণতার মাঝে লুকিয়ে যেতে, কিন্তু সেটা পূর্ব করতে পারিনি। পাগলামিপূর্ণ আচরণ ও অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য পূর্ণতা তখন ডাক্তারের চিকিৎসায় আওতাধীন ছিল। খোদেজার স্টিকনেস মনোভাব শুনে আর এগোয়নি পূর্ব। সময় যেন যন্ত্রণার প্রহর আরও বাড়িয়ে দিচ্ছিল। খোদেজা এদিকে বিয়ের জন্য ছেলে রেডি করলে দূর থেকে উন্মাদের মতো কঠিন অবস্থা হয়ে যায় পূর্বের। আবারও দলবল ডেকে গুপ্তে বেশে রাস্তা থেকে সরাই ওই ছেলেপক্ষকে। সামনে আসে সেদিন পূর্ণতার কাছে, কিন্তু এই স্বল্প সাক্ষাৎ পূর্ণতার মনে তৃপ্তি দেয়নি। সে স্বাভাবিক সম্পর্কের মতো যখন পূর্বকে নিজের করে চাইল, তখনই ওর বেগতিক অবস্থা হয়ে উঠল। ওই মুহূর্তে রাজীবের করা নোংরা ঘটনা শুনে হন্য হয়ে ছুটে আসলো পূর্ব। আয়মানের একটি কলের কারণে নিজের ভেতর নিয়ন্ত্রণের সব শৃঙ্খলাকে জলাঞ্জলি দিয়ে পূর্ণতার কাছে আসলো। জীবনে প্রথমবারের মতো অনুভব করলো ওর জীবনে পূর্ণতাকে দরকার। সেটা চাহিদার জন্য নয়, নিজের আবেগশূন্য জীবনে এক টুকরো ভালোবাসার কাঙাল হিসেবে দরকার। ভাবতে ভাবতে পূর্ব অনুভব করলো ওর খোঁচাময় দাড়ির উপর ওষ্ঠ স্পর্শ হচ্ছে। চোখ খুলল তৎক্ষণাৎ এবং আশ্চর্য হয়ে কিছু বলবে, তার আগেই পূর্ণতাও ঠোঁটের চতুর্পাশে ওষ্ঠযুগল ছুঁয়ে দিল। পূর্ণতার আকস্মিক কাজগুলোর সারমর্ম কেন জানি পূর্ব ধরতে পারছে না। সে পূর্ণতাকে বাধা দিতেই মাথার একগুচ্ছ চুল খাবলে ধরে সজাগ কণ্ঠে বলল, তুমি এমন আচরণ করছো কেন? আমি তো রাতে এমনি কম ঘুমাই, কিন্তু এই প্রথম তুমি আমাকে পেয়েও ঘুমাচ্ছ না। ব্যাপারটা কি বলো তো? পূর্ণতা মাথার পেছন থেকে পূর্বের হাতটা সরিয়ে চুপচাপ ওর গালের সাথে গাল মিলিয়ে পূর্বের গলার ফাঁকে মুখ গুজল। পূর্ব ধারণা করতে পারছে পূর্ণতা প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে আছে। কিছু নিয়ে হাঁসফাঁস করছে, ছটফট করছে, চিন্তায় ভুগছে। পূর্ব মাথায় হাত বুলিয়ে কৌতূহল গলায় প্রশ্ন করল, তুমি যে কিছু একটা ভেবে টেনশনে আছো, সেটার মূল ঘটনা কি আমাকে নিয়ে? আমার ব্যাপার হলে বলো পূর্ণ, প্লিজ ক্লিয়ার করে নিজেকে শান্ত করো। পূর্ণতা কিছুক্ষণ চুপ থেকে পূর্বকে জাপটে ধরে বলল, তুমি যদি রাজনীতি না করো তাহলে কি কিছু হবে? ছেড়ে দাও না এসব। কি দরকার নিজেকে ভয়ের ভেতর রেখে? আমার প্রচুর ভয় করছে পূর্ব। তোমার যদি ভুলেও কিছু হয়। পূর্ণতার কথা শেষ করল না। এর মধ্যেই পূর্ব হাসি দিয়ে বলল, আমার যদি কিছু হয়েও থাকে তোমার জন্য অন্ততপক্ষে বেঁচে থাকার চেষ্টা চালাবো। এই পথে নামার আগে অবশ্যই সলিড পরিকল্পনা করে রেখেছি। আমি কখনোই কাপুরুষতা পছন্দ করি না পূর্ণ। আমি যদি নিজের স্থানে সত্য থাকি, কোনো মিথ্যার জাল এসে আমাকে ছুঁতেও পারবে না। কথাটা কি ভুলে গেছো? সত্যের মৃত্যু নেই। সত্য যদি কখনো সামনে আসতে দেরিও করে, ওপরে কিন্তু আল্লাহ আছেন। আল্লাহ কখনো মিথ্যাবাদীকে সাপোর্ট করবে না। রাজনীতি শুধু আমি একাই করছি না, আরও অনেকে করছে। এদেশের রাজনীতি যেমন আমিও নিজেকে অমনভাবেই তৈরি করেছি। কেমন খেলায় কোন কার্ড ফেলতে হয় সব কিছুই শিখেছি। বামপন্থীতে যুক্ত থেকে নানা ধাক্কা খেয়ে শিক্ষা পেয়ে এরপর নিজেকে শক্ত করেছি। এখন যদি দলের কিছু নিচু স্তরে মানুষ আমাকে নাও পছন্দ করে, আমার তাতে কিছুই করার নেই। আমি সবাইকে খুশি করানোর টাস্ক নিয়ে জন্মাইনি পূর্ণ। আমি কখনোই শতভাগ মানুষকে খুশি করতে পারবো না। একজন না একজন আমার পরিপক্ক নিখুঁত কাজেও শত শত খুঁত বের করবে। তুমি নিজেই বলো, তুমি কি আমাকে কাপুরুষের মতো পিছিয়ে থাকতে বলবে, নাকি সত্যের পথে থেকে মানুষের জন্য এগিয়ে আসতে বলবে? তুমি ঠিক কী চাও বলো?
তুমি কি একজন রাজনীতিবিদ ওয়াসিফ পূর্বকে চাও, নাকি নিজের স্বামী হিসেবে একজন ভীরু লোককে চাও? পূর্বের কথা শুনে চুপ করে থাকল পূর্ণতা। পূর্বের প্রতিবাদী চিন্তা চেতনা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, মানুষের জন্য সরকারিভাবে একটা অনুমোদন নিয়ে কিছু করার বাসনা ঠিক দীর্ঘদিনের। এই দীর্ঘদিনের ইচ্ছাতে পূর্ণতা নিজের আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়ার ভুলটা কখনো করেনি। কিছু সময় নিশ্চুপ থেকে পূর্ণতা পূর্বের চোখের দিকে দৃষ্টি ছুড়ল। পূর্বের বুকে তখন ধুকপুক করছে উত্তর জানার জন্য। পূর্ণতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অবস্থায় জোর কণ্ঠে উচ্চারণ করল, তুমি অবশ্যই নির্বাচনে লড়বে, এতে আমার বাধা নেই। তুমি সবার জন্য চিন্তা করবে, আমি কখনো ক্ষুব্ধ হব না। কিন্তু যদি কখনো তোমার উপর চিলতেখানি আঁচ পড়ে, আমি স্বার্থপরের মতো তোমাকে সব কিছু ছাড়তে বাধ্য করব। আমি তোমার সামান্যতম ক্ষতি দেখার জন্য কোনোদিন প্রস্তুত নই। এমপির জন্য কিছুদিন বাদে ভোট হবে, আমি নিজে গিয়ে ভোট দিয়ে আসব। কিন্তু কেউ যদি তোমার ক্ষতি করতে চায়, আমি কিন্তু চুপ থাকবো না, বলে দিলাম। আমি তোমার পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিয়ে আসব। সব কয়টাকে কি করব তা তুমি তখনই প্রমাণ পাবে। কঠোর আওয়াজে কথাগুলো ব্যক্ত করতেই পূর্বকে জড়িয়ে আবার শুয়ে পড়ল পূর্ণতা। পূর্ব নির্বাক চাহনিতে হতবম্ব হয়ে আছে। কোনো মেয়ে পার্টি অফিসে আগুন জ্বালানোর কথা এতটা বলিয়ানভাবে বলতে পারে তা জানা ছিল না পূর্বের। কিন্তু মনের মধ্যে এখন থেকেই ভয় কাজ করা শুরু করলো। ইমতিয়াজ উদ্দিন হয়তো পূর্বকে ছেড়ে দেবে না। নির্বাচনের বেশি দিন বাকি নেই। সকাল 7টা। রাতটুকু নির্ঘুমে কাটানোর চিন্তা থাকলো। আজানের পর থেকে চোখ লেগে আসে পূর্বের। এখনও ওঠেনি সে। পূর্ণতা আড়মোড়া ভেঙে চোখ ঝাপটা মেরে তাকাতেই দেখে এখনও সে পূর্বের বুকে। পূর্বের কপালে চুলগুলো সারি সারি ভঙ্গিতে ছেয়ে আছে। শরীরে এখন তাপমাত্রা তুলনামূলক কম। জ্বরের উত্তপ্ত ভাবটা কেটে গেছে। পূর্ণতা কম্বল সরিয়ে উঠে যেতে নিলে হঠাৎ চুলে টান অনুভব করে ছিটকে পড়ল। আবারও পূর্বের উপর। আচমকা কাহিনীতে আশ্চর্য হয়ে তাকালে পূর্ণতা দেখল পূর্ব চোখ ছোট করে কপাল কুঁচকে তাকিয়ে আছে। পূর্ণতা ঢোক গিলে কিছু বলবে, তার আগেই পূর্ব গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সাহস বেড়ে গেছে, আমার আগে ওঠো কিভাবে? পূর্ণতা আবিষ্কার করল পূর্ব রাতের পর দিনের আলোতে আবার কাঠিন্য স্বভাবের রূপ ধারণ করেছে। সে কাট জবাব, গম্ভীর গলা, হাসিহীন চেহারা। পূর্ণতার সরল গলায় ঠোঁট ভেদ করে কিছু বলবে, পূর্বকে কম্বলের সাথে পেঁচিয়ে বিছানায় উঠে বসে। এক ভ্রু উঁচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে, আম্মার স্বভাবটা ছাড়ো পূর্ণ, এত ভিজে বিড়াল সাজার মানে হয় না। স্বামীর সাথে উঠলে বসলে, খেতে পারলে, ঘুমাতে, হাঁটতে, গোসলও করতে পারবে। হিসাব বুঝেছ? পূর্বের কথার প্যাঁচ বুঝতে আর বাকি রইল না পূর্ণতার। ব্যাটা সারা রাত জ্বালিয়ে এখন দিনের শুরুতেও জ্বালাতে চাইছে। বোঝা শেষ পূর্ণতার। লজ্জায় মাথা নিচু করেই রইল পূর্ণতা। কিছুই বলল না মুখ দিয়ে। সকালের নাস্তাটা সেরে নতুন জবে নতুন বেশভূষায় রেডি হলো আইমান। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় কালো টাই ঝুলিয়ে পুরোপুরি ফর্মাল গেটআপে তৈরি হলো। শার্ট ইন করে হাতে সিলভার রঙের ঘড়ি পরতেই স্যুটটা গায়ে দিল। অফিসের কিছু ডকুমেন্টস ঢুকিয়ে ক্যাজুয়াল ব্যাগে নিল। কালো চকচক করা শু পায়ে ঢুকিয়ে পকেট চেক করে নিল। আফিয়া রান্নাঘর থেকে দৌড়ে ছেলের জন্য বিদায় জানাতে আসে। ছেলের দিকে আপাদমস্তক তাকিয়ে বলে, বারে, তোকে দেখলে বুকটা পড়ে। আইমান ভ্যাবাচাকা খেয়ে দরজা খুলতে গিয়ে পিছু ফিরে মায়ের দিকে তাকিয়ে বলে, হোয়াট? তোমার বুকে কি জন্য আগুন লাগাতে গেল? বাবা কোথায়? ছেলের কথার ধরন দেখে কপট রাগ নিয়ে আফিয়া বলল, দেব থাপ্পড়। অসভ্যের মতো এগুলো কি বলছিস? এখানে তুমি অসভ্যতার কি দেখলে? আমাকে দেখে তোমার বুক পড়ে, এর জন্য আমি কি করতে পারি? আইমানের তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে আইমানের কান মুলে ধরলেন আফিয়া।
ব্যথায় আয়মান মা ব্যথা পাচ্ছি ছাড়ো ছাড়ো করে আর্তনাদ করতে থাকলে আফিয়া চেঁচিয়ে বলে ওঠেন, বিয়ে কবে করবি তুই? আর কতদিন আমাকে জ্বালিয়ে মারবি? তোর প্যান্ট শার্ট ধুতে ধুতে আমার হাত ক্ষয় হয়ে গেল। বুকের ধরফরানি রোগে আর বাঁচি না। আর কতদিন তুই আমাকে জ্বালাবি বল? আয়মান শেষ পর্যন্ত মায়ের কানমলা থেকে নিস্তার পেল। কানে হাত ডলতে ডলতে ব্যথিত ভঙ্গিতে বলল, কান দেখো তো লাল করেছ কি না? ইস, কেউ এইভাবে ধরে? ছিঁড়েই তো ফেলেছিলে কানটা। আফিয়া কান দেখতে গিয়ে আবার সেখানে জোরে মোচড় দিল। ব্যথার জায়গায় ব্যথা পেয়ে তীব্র চিৎকারে আউ করে উঠতে আয়মান চোখ কুঁচকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। নির্দিষ্ট জায়গায় অফিসের গাড়ি থামলে তাতে উঠে পড়ে অফিসে পৌঁছায় আয়মান। কেবিন পর্যন্ত যেতে যেতে সব জুনিয়র স্টাফদের সালাম ও গুড মর্নিং বার্তা ফিরাতে ফিরাতে প্রবেশ করে কেবিনে। ডেস্কের উপর ব্যাগটা রেখে গা থেকে কালো স্যুটটা খুলে চেয়ারে ঝুলিয়ে দেয়। চেয়ারে ঠিক করে বসতেই ডেস্কের ল্যাপটপটা অন করে ব্যাগের চেন খোলে। ডকুমেন্টের ফাইলগুলো বের করে ল্যাপটপের পাশে রাখতেই কেবিনে নক করে কেউ। আয়মান স্টিক ফ্রম নিয়ে রেসপন্স দেয়, কামিন। ভেতর থেকে সাড়া পেতেই জুনিয়র স্টাফ রাকিব হাসি মুখে একটা ফাইল চেক করাতে ঢুকল। আয়মান তখন ডকুমেন্টের ফাইল খুলতে খুলতে রাকিবকে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলবে অমনি চোখ আটকে কথা থেমে গেল। একটা হাস্যোজ্জ্বল মেয়ের অ্যালবাম সাইজের ছবি ফাইলের ভেতর। আশ্চর্য হতে গিয়ে আয়মান সত্যি কথা গুলিয়ে ফেলল। ফাইলের ভেতর সাবিহার ছবি কোত্থেকে উদয় হলো। ছবিটার দিকে তাকাতেই হঠাৎ রাকিবের উপস্থিতি খেয়াল হলো ওর। রাকিব একদৃষ্টিতে স্যারের ফাইলে গুজে থাকা ছবিটার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। রাগে আয়মানের রক্ত গরম হচ্ছিল তখন। ইচ্ছে করছিল কাচের ডেস্কে জোরে একটা ঘুষি মেরে সব চুরমার করে ফেলতে। নির্ঘাত মাই উটকো কাজ করেছে। বিয়ের জন্য মেয়ের ছবি দেখানো কারসাজি হিসেবে ফাইলে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু অবাক কাণ্ড হলো, শত শত মেয়ের মধ্যে সাবিহার ছবি কি করে এলো? সকালে গোসল সেরে নাস্তা করে ওষুধ গিলতেই পূর্বের ফোন চলে এলো পার্টি থেকে। পূর্ণতা পাশেই বসেছিল ওর। কি বলবে সেটা দেখবে। পূর্ব কানে ফোন লাগিয়ে পূর্ণতার দিকে তাকিয়েছিল। পূর্ণতার চোখ বলছে পূর্ব আজ যেন কোথাও না যাক, ওর কাছেই থাকুক। কিন্তু মুখ ফুটে আবদারটা যেন প্রকাশ করার সাহস পাচ্ছে না। পার্টির লোক ফোনের বিপরীতে বিভিন্ন কথা বলতে পূর্ব তাদের জানিয়ে দিল সে জ্বরাক্রান্ত এবং ভীষণ অসুস্থ। অন্তত আজকের দিনটা সে একটু বিশ্রাম চায়। কাল থেকে সে আবার প্রচারণার জন্য নামবে। এইটুকু শুনে পূর্ব যখন ফোন কাটল, ঝড়ের বেগে পূর্ণতা ঝাঁপিয়ে পড়ল ওর উপর। পূর্ণতা খুশিতে অশ্রু বিসর্জন করে ফেলেছে দেখে পূর্ব না হেসে পারল না। পূর্ণতার দিকে হেসে দিয়ে বলল, আরও 24 ঘন্টা বরাদ্দ করলাম, বুঝলে? শরীরে যেটুকু তাপমাত্রা আছে আমি কিন্তু এতেই মাঠে নেমে যেতাম। জানি না সামনের অনিশ্চিত পথে বেঁচে থাকা হয় কিনা, তবু তোমার কোনো খায়েশ যেন অপূর্ণ না থাকে। পূর্ব মুখ থেকে ইনিয়ে বিনিয়ে মৃত্যু শব্দটার মানে বুঝালে বুক মুচড়ে আসে পূর্ণতার। নিজেকে নিঃস্ব শূন্য খালি লাগে তার। আর কোনো উপায় নেই পূর্বকে বোঝানোর জন্য। যেখানে সব রাস্তায় পূর্বর আদর্শ চেতনার যুক্তির কাছে বন্ধ হয়ে যায়। পূর্ণতার আবেগপূর্ণ চিন্তাভাবনা পূর্বের নিঃস্বার্থ সেবা ধর্মের কাছে ফিকে হয়ে যায়। পূর্ণতা নিজেকে সামলে নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে গেল। নুরানি খোদেজার আগমনে রুমের সর্বত্র গোছগাছ এবং পরিচ্ছন্ন কাজে লেগেছে। পূর্ব খুবই এক্সাইটেড শাশুড়ি আম্মা তাকে এখানে দেখে কেমন প্রতিক্রিয়া দেবেন। আজ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে দুপুর 1টায় ফিরবেন। খুব জমকালো সংঘর্ষের জন্য পূর্ব বেশ সজাগ এবং প্রস্তুত। ইমতিয়াজ উদ্দিন খবর পেয়েছেন আজ পূর্ব অসুস্থতার জন্য আসছে না। এই প্রথম যেন বিরল প্রজাতির প্রাণী দেখার মতো আশ্চর্যজনক ঘটনা দেখলেন। তিনি সাইফুল খন্দকার ও মাসুদ আলমগীরকে নিশ্চিত রূপে বলে দিলেন বউয়ের সাথে লুতুপুতুতে ব্যস্ত ওয়াসি পূর্ব।
তাই আজ আসেনি পার্টির প্রচারণার জন্য। সাইফুল খন্দকার উসখুস গলায় বলে উঠলেন, ইমতিয়াজ সাহেব, একটা কথা বলি। মেহেদি দেওয়া লাল দাড়িতে হাত বুলাতে বুলাতে ইমতিয়াজ উদ্দিন বললেন, ভূমিকায় না এসে সোজাসুজি বলুন সাইফুল সাহেব। সাইফুল সাহেব এবার মাসুদ আলমগীরের সাথে চোখাচোখি করে নিলেন। দুজনের ভেতরে জটিল কোনো চক্রান্ত ফাঁদার আভাস পাওয়া যাচ্ছে। ইমতিয়াজ উদ্দিন সেটা বুঝতে পেরে দাড়ি বুলানো থামিয়ে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বললেন, সুন্দর কিছু ভেবেছেন নাকি মহোদয় সাহেবরা? দুজনেই কেমন অদ্ভুত হাসি দিয়ে ঠোঁট চওড়া করলেন। এরপর মাসুদ আলমগীর ইমতিয়াজ উদ্দিনের কাছে ঝুঁকে আশেপাশে চোখ বুলিয়ে এমন ভঙ্গি করলেন যেন দেয়ালের ভেতর মানুষ লুকিয়ে তাদের গোপন কথা শুনছে। তিনি আস্তে আস্তে নিচু কণ্ঠে বললেন, মাল রেডি হয়ে গিয়েছে ইমতিয়াজ সাহেব, এখন চেকটা একটু সুন্দর করে সাজিয়ে আমাদের ধন্য করুন। বুঝিনি তো দলের ভেতর থেকে চুপি চুপি অমন কাজ করা আজকাল কত কষ্টসাধ্য হয়ে গিয়েছে। তাই যদি আরেকটু মেহেরবানি হিসেবে বেশি উপঢৌকন দিতেন আর কি। কথা শেষে বিশ্রী করে হাসলেন মাসুদ আলমগীর। তার দেখা দেখি সাইফুল খন্দকারও তোড়জোড় করে হেসে দিলেন। ইমতিয়াজ উদ্দিন গম্ভীর ভঙ্গিতে এমন দৃষ্টিতে তাকিয়ে আছেন যেন নির্দিষ্ট অ্যামাউন্টে এক্সট্রা চাওয়াতে প্রচণ্ড ক্ষেপে আছেন। সাথে সাথে হাসি থামিয়ে চুপ করে গেলেন দুজন। এরপর আকস্মিকভাবে দুজনকেই চরম সীমায় চমকে দিয়ে হো হো করে হেসে দিলেন ইমতিয়াজ উদ্দিন। দমফাটা হাসিতে হেসে দিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, ওই অবোধ বালককে উপরে পাঠাতে যদি আরও দুটো শূন্য বসাই সমস্যা হবে কি মহোদয় সাহেবরা? কাজ ওটা পারবেন তো? ইমতিয়াজ উদ্দিনের হাসিতে জোরে সোরে তাল মিলিয়ে দুজন হেসে দিলেন। মাসুদ আলমগীর ও সাইফুল খন্দকার দুজন হাসির ভঙ্গিতে চোখাচোখি করে কি যেন বুঝিয়ে দিলেন। এরপর মাসুদ আলমগীর কাছে ঝুঁকে আগের ভঙ্গিতে স্বর নিচু করে বললেন, কাজটা কঠিন কিন্তু অসম্ভব না। টপকানোর ইচ্ছা থাকলে আমাদের খুশিটা আর একটু বাড়িয়ে দিলেই হবে। দুপুর 2টোর দিকে বাসায় পৌঁছালেন খোদেজা ও কবির। পৌঁছেই তিনি ভ্রুকুচকে পূর্ণতার শাড়ি পরা নিয়ে কয়েকবার দৃষ্টি দিলেন। তার মেয়ে হঠাৎ কী কারণে এতদিন পর শাড়ি পরল বুঝতে পারলেন না। পূর্ব দুপুরের গোসল শেষে কালো টি শার্ট গায়ে ও ট্রাউজার পরে বিছানায় শুয়ে আছে। খোদেজা একবারও মেয়ের রুমে ঢোকেননি। তিনি ক্লান্ত দেহ নিয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলেন। ওদিকে কবির গোসলের জন্য তাদের রুমে ঢুকে গেলেন। নুরানি পরবর্তী ঘটনা ঘটার জন্য এক্ষুনি ভয়ে তটস্থ। এদিকে পূর্ণতার মুখেও বুলি নেই, ফুরিয়ে গেছে। খোদেজা দুজনের হাবভাব দেখে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছেন। টেবিলের জগটা কাছে টেনে গ্লাসে পানি ঢালতেই জিজ্ঞেস করলেন, আমি আসার পরপরই দেখছি তোদের মুখ গোমরা। আমার অনুপস্থিতিতে কি কিছু হয়েছে? প্রশ্নটা ছুঁড়েই গ্লাস ভরতে লাগলেন খোদেজা। পূর্ণতা মাথা নিচু করে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। সত্য বলার জন্য এখনো হিম্মত করতে পারছে না সে। পূর্বকে নিয়ে যদি আরেকটু কটু কথা বলে পূর্ণতা নিজেকে সামলাতে পারবে না, খোদেজাকে ভয়ানক কথা শোনাতে। নুরানি খালাম্মার জম্পেশ রাগ সম্পর্কে জানে। তার অসুস্থ দুলাভাইকে যদি চড়থাপ্পড় মারে তাহলে নুরানি এখান থেকে হামেশার জন্য চলে যাবে। তার কত ভালো দুলাভাইকে শুধু শুধু মারবে, এটা সহ্য করবে না নুরানি। দুজন নিজেদের চিন্তায় মগ্ন থাকলে হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম আম্মা। হকচকিয়ে গেল নুরানি ও পূর্ণতা। দুজনই একে অপরের চোখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে ঢোক গিলল। খোদেজা পানির গ্লাসে চুমুক দেওয়া যেন ভুলে গেছেন। চোখের অক্ষিকোটর বিশাল বড় করে ঠোঁট গ্লাসে লাগিয়ে বসে আছেন। এদিকে পানি সরাত সরাত করে খোদেজার থুতুনি ভিজে কোলে পড়তে লাগলে সম্বিত ফিরে তাড়াতাড়ি গ্লাস টেবিলে রেখে ঝট করে দাঁড়িয়ে পড়েন। পানি ঝাঁটা দিতেই পূর্ব রুমের দরজার সাথে ঠেস দিয়ে হাত ভাঁজ করে আবারও বলল, সালামের উত্তর দেওয়া ওয়াজিব শাশুড়ি আম্মা। খোদেজা ঝাড় দেওয়া থামিয়ে শুধু পূর্ণতার দিকে রাগী দৃষ্টিতে তাকালেন। পূর্ব সেটা লক্ষ্য করতে ট্রাউজারের দুই পকেটে হাত গুজে ধীরে ধীরে হেঁটে এসে বলল,
নুরানি, একটু রান্নাঘরে দৌড় দে তো, তোর ভাইয়া একটু জরুরি কথা বলবে। নুরানি চুপচাপ সেখান থেকে কেটে পড়লে পূর্ণতাও পূর্বের পাশ কাটিয়ে রুমে যাওয়ার জন্য উদ্ধত হলো। যেই পাশ কেটে পার হবে পূর্ব ট্রাউজার থেকে এক হাত বের করে পূর্ণতার বাহু চেপে আটকালো। পূর্ণতার শিউরে উঠে পূর্বের দিকে তাকাতেই দেখল পূর্ব খোদেজার দিকে কঠোর চাহনিতে তাকিয়ে আছে। খোদেজার দৃষ্টিতেও এখন ক্রোধ ঝরছে। পূর্ব তার গম্ভীর স্বভাবটা বজায় রেখে কাঠিন্য গলায় বলে ওঠে, মায়ের পায়ের নিচের সন্তানের স্বর্গ হলেও স্বামীর বুকের উপর নারীর স্বর্গসুখ। ব্যাপারটা ভুলবেন না মা, ওর দিকে ওভাবে তাকানো বন্ধ করুন।